ঝড় বৃষ্টির এই অন্ধকার রাতে নিজের ইজ্জত রক্ষার জন্য সিনহা প্রাণপণে দৌড়াচ্ছে। তাকে ধরার জন্য পেছনে ছুটছে ৩-৪ জন নর পশুর দল। সিনহা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছে। এই বৃষ্টির ভেতর দৌড়াতে সিনহার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এর থেকে বেশি কষ্ট ভোগ করতে হবে। শুধু কষ্ট না, মারাও যেতে পারে পেছনে পড়ে থাকা নর পশুদের হাতে ধরা পড়লে। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোর সাথে উষ্ঠা খেয়ে ধপাস করে রাস্তায় পড়ে যায়। পেছনে দৌড়ানো লোকগুলো ইতিমধ্যে এসে সিনহাকে চারদিক থেকে ঘিরে ফেলে। বস টাইপের লোকটা বিচ্ছিরি হাসি হেসে সিনহাকে গালে দিয়ে ওঠে। এই শালি, এবার পালাবি কোথায়? অনেক দূর দৌড়াছিস, হাঁপাইয়া গেছি। এবার তোরে খাই, সেই দৌড়ের কষ্ট উঠামু। প্লিজ আমাকে যেতে দিন, আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। সিনহা কেঁদে কেঁদে মিনতি করে ওঠে। কান্দা কোনো লাভ হইব না, হা হা, তোর আজকে কোনো রক্ষা নেই। বস, সময় নষ্ট না করিয়া শুরু করেন। আমার যে তো সইছে না এর স্বাদ নিতে। ওকে ওকে, আমি তাহলে শুরু করি। বস টাইপের লোকটা রাস্তায় পড়ে থাকা সিনহার দিকে এগিয়ে আসে। সিনহার গায়ে হাত দিবে এমন সময় গাড়ির হর্নের আওয়াজে শুনে সবাই ঘুরে দাঁড়ায়। সবার চোখ যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়ির দিকে। এই যে ভাইরা রাস্তায় গোল হয়ে দাঁড়িয়ে না থেকে সরে দাঁড়ান। গাড়ির ভেতর থেকে পুরুষ কণ্ঠের কারো গলা থেকে কথাটা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকায়। তারপর বস টাইপের লোকটা ইশারা দিয়ে বাকি লোকগুলোকে কিছু বুঝিয়ে দেয়। লোকগুলো এক পাশ দিয়ে সিনহাকে ঘুরে দাঁড়ায় যাতে সিনহাকে না দেখা যায়। থ্যাংক ইউ। গাড়ির ভেতর থেকে আবার আওয়াজ ভেসে আসে। গাড়ি পাশ কেটে চলে যাওয়ার সময় সিনহা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচান, আমাকে এখানে রেখে যাবেন না, এদের হাত থেকে আমাকে বাঁচান। বস টাইপের লোকটা সিনহার মুখ চেপে ধরে। চুপ শালি। সিনহা চিৎকার করে বলা কথাগুলো মনে হয় গাড়ির ভেতর পর্যন্তই শোনা গিয়েছে। গাড়িটা দাঁড়িয়ে যায়। গাড়ির দরজা খোলার আওয়াজ হয়। গাড়ির ভেতর থেকে 2জন লোক বের হয়ে আসে। এক্সকিউজ মি ব্রাদার। লোকগুলো পিছনে ঘুরে। মাস্ক পরিহিত কালো জ্যাকেট পরিহিত 2জনকে হঠাৎ দেখে লোকগুলো ভয় পেয়ে যায়। একটা লোক বস টাইপের লোকটাকে উদ্দেশ্য করে বলে, বস, এরা কারা? হ্যালো ব্রাদার, আমরা কোনো ভালো মানুষ না, ভিলেন, আমরা ভিলেন। এই কথা বলে মাস্ক পরিহিত মানুষ 2জনে তাদের পকেট থেকে রিভলভার বের করে ট্রিগারে চাপ দেয়। মুহূর্তের মধ্যেই 4টা লোক রাস্তায় লুটিয়ে পড়ে। সিনহা ভয়ে জমে যায়। এখন আবার কাদের হাতে পড়তে যাচ্ছে সে? মুহূর্তে 4টা লোককে তারা গুলি করে মেরে দিল। সিনহা কাঁপছে। এই অন্ধকারে মাস্ক পরিহিত লোক দুটোকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, কিন্তু লোকগুলো তার দিকে এগোচ্ছে কেন? আমি এখন কি করব? আবার দৌড় দিব? সিনহার কাছে এসে একজন সিনহার সামনে বসে। সিনহা কলিজার পানি শুকিয়ে যায়। সে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে। মাস্ক পরিহিত মানুষটা সিনহার এক্সপ্রেশন দেখে বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। বাড়িতে যেতে পারবে নাকি সাহায্য করতে হবে? সিনহা ভয় পাওয়ার সাথে দ্বিধাও পড়ে যায়। তার এখন কি করা উচিত? সে কি হ্যাঁ বলবে নাকি সাহায্যের কথা বলবে? হুম, ভয় পাওয়ার দরকার নেই। তুমি অতটাও আহামরি সুন্দরী না, ওরা যেমনটা মনে করছে। রাস্তায় পড়ে থাকা মৃত লোকগুলোকে ইশারা করে বলল। সিনহা কিছুটা অবাক হয়। মাস্ক পরিহিত এই অচেনা মানুষটার মুখে এই মুহূর্তে এমন কথা শুনবে সে কখনো কল্পনা করতে পারেনি। এটা কি ধরনের কথা? আর আমি এমনিতেও ভালো মানুষের ক্ষতি করি না, মেয়েদের তো মোটেও না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এখনো রাস্তায় বসে আছে। সে সত্যি কথাই বলেছে। তার বাসার কাছে 5 মিনিটের মতো লাগতে পারে। সিনহার পাশ দিয়ে গাড়িটা চলে যায়। আর একবার সিনহাকে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি মাস্ক পরিহিত মানুষটা। সিনহাও রাস্তা থেকে উঠে দাঁড়ায়। আশেপাশে একবার তাকিয়ে বাসার উদ্দেশ্যে ধপাধপ পা চালায়। ইমরান, সমস্যা কি তোমার? একবার বলেছি তোমাকে যেতে হবে, সুতরাং যেতেই হবে। আম্মা জান, আপনি তো জানেন এইসব বিয়ের ফাংশন আমার একদম ভালো লাগে না। ভালো না লাগলেও তোমাকে যেতে হবে, এটাই শেষ কথা। জাহানারা বেগম ইমরানকে কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আরে আয়ান, কেমনটা লাগে বলতো? আরে ভাই, বিয়ে বাড়িতে গেলে তোমার কি সমস্যা? আমি বুঝি না। বিয়ে বাড়ি কত মজা, কত সুন্দর সুন্দর মাইয়া দেখা যায়। তুই দেখ গিয়ে, আমারও তো দেখার ইচ্ছা নাই। কিন্তু কিছু করার নেই, তোমাকে তো যেতেই হবে, আম্মুর অর্ডার। কি আর করার। সন্ধ্যাবেলা জাহানারা চৌধুরী, ইমরান, আয়ান 3জনে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। বাহ ভাই, অনেক বড় লোক তো এরা। আচ্ছা ভাই, এরা তোমার কেমন আত্মীয়? আম্মা জান বলছে দূর সম্পর্কের কোনো ভাইয়ের মেয়ে তার। ইমরান আয়ানের সাথে কথা বলতে বলতে সদর দরজা দিয়ে ঢুকতে কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে ফ্লোরে পড়ে যায়।
ইমরানকে কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখে আয়নের মুখ হা হয়ে যায়। এটা কি হলো? একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে ভাই পড়ে গেল, মান সম্মান কিছু রাখলো না। ইমরান নিজেও অবাক হয়, এটা কি হলো? মেয়ে মানুষের ধাক্কা খেয়ে সে ফ্লোরে পড়ে গেল, অথচ মেয়েটা তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেখানে মেয়েটার থাকার কথা সেখানে সে পড়ে আছে, যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে। লজ্জা লজ্জা। মেয়েটি এবার মুখ খুলল। সরি আমি খেয়াল করিনি। মেয়েটি ইমরানের দিকে হাত বাড়িয়ে দিল ফ্লোর থেকে ওঠার জন্য। ইমরান একবার মেয়েটির দিকে আরেকবার আয়নের দিকে তাকায়। কি হলো, উঠুন। ইমরান মেয়েটার হাতে হাত রেখে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ব্যথা পেয়েছেন? কি সাংঘাতিক কথা! এই মেয়েটার সাথে ধাক্কা খেয়ে কিনা সে ব্যথা পাবে? সাহস কি করে হয় মেয়েটার এই কথা জিজ্ঞেস করার? ইমরান কিছু না বলে মেয়েটার দিকে হাত ছাড়িয়ে ভেতরে চলে যায়। পিছন পিছন আয়ানও চলে যায়। এটা কি হলো? উনি কিছু না বলে চলে গেল, কি ভাব! ইমরান এক পাশে দাঁড়িয়ে আছে, সাথে আয়ানও আছে। ভাই এটা কি হলো? তুমি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে। আর এই কথা বলে লজ্জা দিস না। এমন সময় মেয়েটা এসে তোদের সামনে দাঁড়ায়। তখন যে কিছু না বলে চলে গেলেন, সত্যি সত্যি ব্যথা পেয়েছেন? আমি সরি বলছি তো। এই মেয়ে আবার এসে ব্যথার কথা জিজ্ঞেস করেছে। মন চাচ্ছে এই মেয়েকে এখন কষিয়ে একটা থাপ্পড় মারি। এই মেয়ে, তোমার নাম কি? সিনহা। এত বেশি কথা বলো কেন তুমি? ও ব্যথা পায়নি, এবার তুমি যেতে পারো। উনি নিজে কেন বলছে না? উনি কি বোবা, কথা বলতে পারে না? ইমরানের চোখ বড় বড় হয়ে যায়, সেই সাথে রাগ উঠে যায়। এই মেয়ে তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, তাকে বোবা বলছে। ইমরান চক্ষু গরম করে আয়নের দিকে তাকায়। এই মেয়ে চুপ করো, তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। ও বাবা হতে যাবে কেন? ও বাবা না। উনি বোবা না হলে কথা বলছে না কেন? কথা বললে কি হয়? সেটা তার ইচ্ছা, সে তোমার সাথে কথা বলতে চায় না। আমার সাথে কথা বললে সমস্যা কি? উনি তো ভাব নিচ্ছে কেন? ভাবওয়ালা একটা। সিনহা এই কথা বলে হন হন করে ইমরান সাহেব থেকে চলে যায়। ইমরান এবার মুখ খুলল। এই মেয়ে এমন কেন? যাই বলেন ভাই, মেয়েটা ভারী মিষ্টি, কিউটও আছে। এটা অবশ্য ঠিক বলেছিস। জাহানারা চৌধুরী বিভিন্ন মানুষের সাথে তার ছেলের পরিচয় করিয়ে দিচ্ছে। ইমরান ভদ্র ছেলের মতো সবার সাথে হেসে হেসে পরিচিত হচ্ছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? জি ভালো আছি। তুমি কে মা? আমার নাম সিনহা আন্টি, আমি আপনার ছেলেকে চিনি। কিভাবে? আপনি সবার সাথে পরিচয় করার সময় চিনে নিয়েছি। আর আন্টি, ওনার শরীরে তো একটু শক্তিও নেই। আমার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেছে। কিছু খাওয়ান না ছেলেকে। এত বড় জোয়ান ছেলে একটা বাচ্চা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তুমি বাচ্চা মেয়ে? না মানে অনেকে বলে। কিন্তু সত্যি সত্যি পড়ে গেল? তুমি পড়লে না? একদম না, আমি তো দাঁড়িয়েই ছিলাম, উনিই তো পড়ে গেলেন। দাঁড়াও, একবার বাসায় যাই, তারপর ওর এই করলার জুস খাই শক্ত করব। আচ্ছা আন্টি। সিনহা হেসে চলে যায়। সবাই স্টেজের দিকে তাকিয়ে আছে। বর কনে বিয়ে হচ্ছে, কাজী খাতায় কিছু লিখেই নিচ্ছে। এমন সময় সদর দরজার দিকে গুলির শব্দ হয়। সবাই গুলির শব্দ শুনে ভয় পেয়ে সেদিকে তাকায়। কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসছে। বস টাইপের ছেলেটা স্টেজের উপর উঠে কনের সামনে বন্দুক নিয়ে দাঁড়ায়। কিরে ভারিয়া, এত বড় সাহস তোর! এতদিন পিছনে পড়ে আছি, পাত্তাই দিলি না, অথচ এখন অন্য কাউকে বিয়ে করেছিস। আমার জিনিস অন্য কাউকে নিতে দেব ভাবলি কি করে তুই? ছেলেটা হঠাৎ কনে ফারিহার হাত চেপে ধরে। বর বাধা দিতে আসলে ছেলেটা কষে একটা থাপ্পড় মারে। বন্দুকের ভয়ে সবাই ভয়ে ততস্থ হয়ে থাকে, কেউ এগিয়ে আসার সাহস করছে না। ছেলেটা ফারিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এমন সময় সিনহা দৌড়ে এসে ছেলেটার গাল বরাবর থাপ্পড় বসিয়ে দেয়। গুন্ডামি করতে এসেছিস সেখানে? মনে করছিস তোর বন্দুক লোকজন দেখে সবাই ভয় পাবে? তাহলে ভুল ভেবেছিস। ও তোকে বলেছে তার পেছনে ঘুরতে, তুই উল্টো ওকে বিরক্ত করতি সব সময়। অনেক হয়েছে, আর না, আজকে তোকে পুলিশে ধরিয়ে দিতে হবে। ছেলেটা রাগে ফুঁসছিল। সিনহার মুখে পুলিশের কথা শুনে ছেলেটা হো হো করে হেসে ওঠে। পুলিশ আমার বালটা করবে। শালি, বেশি কথা বললে তোরও তুলে নেব। আমাকে থাপ্পড় মারিস, এর শোধ পরে তুলবো তোর থেকে। দেখে নেব তোকে। এখন আপাতত এইটারে দেখি, তুই সর সামনে থেকে। কথাগুলো বলে ছেলেটা সিনহাকে জোরে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দেয়। সিনহা আবার এসে ছেলেটার সামনে দাঁড়ায়। সবাই যেখানে চুপটি মেরে দাঁড়িয়ে আছে সেখানে তুই খুব সাহস দেখাচ্ছিস, তাই না? ওকে দেখ এখন আমি তোর সাথে কি করি। দূর থেকে ইমরান সাহেব দাঁড়িয়ে চোখ বড় বড় করে এতক্ষণ সিনহার সাহসের পরিচয় পাচ্ছিল। আয়ান মেয়েটার অনেক সাহস, তাই না? ভাই, সেটাই তো দেখতেছি। কিন্তু ভাই,
মেয়েটাকে এদের হাত থেকে কি কেউ রক্ষা করবে না? করবে হয়তো। হঠাৎ করে পুরো বিয়ে বাড়ির সব বাতি নিভিয়ে যায়। বিদ্যুৎ চলে গিয়েছে। বস টাইপের ছেলেটা উচ্চস্বরে বলে ওঠে, কেউ চালাকি করার চেষ্টা করবি না, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাক, না হলে ফল ভালো হবে না। এই তোরা সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট অন কর। সাথে সাঙ্গু পাঙ্গুগুলোকে উদ্দেশ্য করে। প্রায় কয়েক মিনিট পর বিদ্যুৎ চলে আসে। বিয়ে বাড়ির সব বাতি জ্বলে উঠতে সবার চোখ ছানা পড়া হয়ে যায়। গুন্ডা ছেলেগুলো সবার মাথার পেছনে রিভলভার তাক করে মাস্ক পরিহিত আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কে তুই? ভিলেন। ভিলেন শব্দটা শুনে সিনহা চমকে ওঠে। এটা তো সেই লোক যে তাকে সেদিন রাতে বাঁচিয়েছে। সবাইকে বন্দুক ফেলে দিতে বল। বস টাইপের লোকটা সবাইকে বন্দুক ফেলে দেওয়ার জন্য আদেশ দেয়। সবাই বন্দুক ফেলে দিলে ভিলেন একজনকে ইশারা করে বন্দুকগুলো তুলে নেওয়ার জন্য। কিরে, খুব ক্ষমতা দেখাচ্ছিস? মেয়ে তুলে নিয়ে যাবি সবার সামনে থেকে? বাপেরও বাপ আছে জানিস না? সময় 1 মিনিট দিলাম, এর ভেতর পালিয়ে যাবি, তা না হলে খুব খারাপ হয়ে যাবে তোর। ছেলেটা দাঁড়িয়ে থাকলো না, মুহূর্তে তার সাথে সবাইকে নিয়ে বের হয়ে গেল। সিনহা মাস্ক পরিত ভিলেনের দিকে এগিয়ে আসতেই আবার বিদ্যুৎ চলে গেল। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসতে সিনহার ভিলেনকে খুঁজে পায় না। আজব, এই ভিলেন মুহূর্তেই উধাও হয়ে গেল। আয়ান সিনহাকে ডাক দেয়। সিনহা এসে বলে, কি হয়েছে, ডাকছেন কেন? এত সাহস দেখানো ভালো না, তোমার সাথে খারাপ কিছু হতে পারতো। সেটা আপনাদের না দেখলেও হবে। আপনাদের মতো কাপুরুষ না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তুমি কাপুরুষ না মহিলা হবে? চুপ করেন, বেশি কথা বলেন আপনি। আপনি একটা বাচাল, আর আপনার সাথে একজন বোবা, দুজনে কাপুরুষও আছেন। সিনহার কথা শুনে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারছে না এই মেয়ের সমস্যা কোথায়। বিয়ে বাড়িতে এত মানুষ, অথচ মেয়েটা শুধু তাদেরকে কাপুরুষ বলছে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে মুখ ভেঙচে দিয়ে চলে যায়। বোবা একটা। আচ্ছা ভাই, তুমি মুখ খুলে এই মেয়েকে বলে দিলেই তো পারো যে তুমি বোবা না। তুইও এখন মেয়েটার মতো আমাকে বোবা বোবা করে জ্বালাইস না। বিকেলের দিকে সিনহা মেডিকেল থেকে ক্লাস করে বাসায় ফিরেছিল। সিনহা মেডিকেল স্টুডেন্ট, তার বাবা মায়ের এমনকি তারও ইচ্ছা ছিল সে মেডিকেলে পড়বে। মেডিকেলে ভর্তির জন্য সে অনেক পরিশ্রম করেছে, অবশেষে সে সফল হয়েছে। তার সফলতা তার বাবা দেখে যেতে পারলেও সেটা বেশি দিন স্থায়ী ছিল না। মেডিকেল ভর্তি হওয়ায় মাসখানেক পর তিনি মারা যান। আপু ফুল নেবেন? একটা পথ শিশু সিনহার কাছে ফুল নিয়ে এসে কথাটা বলল। কিন্তু আমার যে ফুলের দরকার নেই। ফুল নিয়ে ভাইয়াকে দিবেন? সিনহা পথ শিশুটির কথা বুঝতে পেরে হেসে দেয়। ভাইয়াকে কোথায় পাবো? আপু আপনি এত সুন্দর, অথচ ভাইয়া নেই। হইছে পাক না, বেশি কথা বলতে হবে না, দাও ফুল। এই নেন আপু। কত একটা? 10 টাকা আপু। এই নাও টাকা। পথ শিশুটি টাকা নিয়ে দৌড়ে চলে যায়। সিনহা ফুল নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটা কার এসে সিনহার পাশে দাঁড়ায়। সিনহা পাশে তাকাতে এই কার থেকে কয়েকজন ছেলে এসে সিনহাকে টেনে গাড়িতে তুলে নেয়। সিনহা হাত পা ছোড়াছুড়ি ও চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু একটা ছেলে সিনহার মুখে রুমাল চেপে ধরে। আস্তে আস্তে সিনহা চোখ বন্ধ হয়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগে সিনহা ঠিকই ছেলেটাকে চিনতে পেরেছে। এটা তো সেই ছেলে যে তার বান্ধবীকে বিরক্ত করত। সেদিন বিয়েতে সিনহা ছেলেটাকে থাপ্পড় মেরেছিল। ভাই, আজিজ গ্রুপের এমডি ব্যাচেলার নাইট ক্লাবে আজকের মিটিং অ্যারেঞ্জ করেছে। সমস্যা নাই, সবকিছু রেডি করে রাখিস। ওকে ভাই। ইমরানের কেবিন থেকে আয়ান বের হয়ে যায়। আজকে কিছু ডিল নিয়ে আজিজ গ্রুপের সাথে ওদের বসতে হবে, তাই সবকিছু ঠিকঠাক যেন হয় সেই ব্যবস্থা আয়ানকে করতে বলেছে সে। নাইট ক্লাবের সামনে এসে আয়ান গাড়ি থামায়। দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ব্যাচেলার নাইট ক্লাবে আসতেই আজিজ গ্রুপের এমডি সারিয়ার খান এসে ইমরানকে ওয়েলকাম জানায়। দুই গ্রুপের ইম্পর্টেন্ট ব্যক্তিরা ভিতরে গিয়ে বসে। প্রায় 1 ঘন্টার মতো মিটিং চলে। মিটিং এর শেষ পর্যায়ে স্টেজের উপর চোখ পড়তে ইমরানের চোখ ছানা বড়া হয়ে যায়। স্টেজে 4-5টা মেয়ে যাদেরকে নিলামে বিক্রি করা হবে, এদের মধ্যে সিনহাও আছে। ইমরানের চোখ অনুসরণ করে আয়ানও স্টেজের দিকে তাকায়। সিনহাকে এখানে দেখে সে অবাক হয়েছে। ইমরানের মনে অনেক প্রশ্ন কিছুকি দিচ্ছে। সিনহা এখানে কেন? তাকে কি বিক্রি করেছে এখানে? কিছুক্ষণ পর অ্যানাউন্সার সিনহাকে সামনে নিয়ে আসে। এর দাম 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেশি মনে করে ভুল করবেন না। এমন সুন্দর টাটকা জিনিস আর কোথাও পাবেন না। আমরা শুরু করি। 1,20,000, 1,50,000। সিনহা নিলাম হচ্ছে দেখে আয়নের চোখ বড় বড় হয়ে যায়। এত সুন্দর মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাবে? আয়ান, বাকি কাজটা তুই কর, আমি উঠি। আচ্ছা। আয়ান হয়তো বুঝতে পেরেছে স্টেজে নিলাম চলছে। 2,50,000,
5 লক্ষ। 5 লক্ষ শুনে সবাই চোখ বড় বড় করে পেছনে তাকায়। আয়ানও শুনেছে কথাটা। ইমরান 5 লক্ষ টাকা দিয়ে সিনহাকে ক্রয় করে কি করবে? 5 লক্ষ? আর কেউ আছে বেশি দাম দিয়ে কিনে নেবার? আর কেউ এর থেকে বেশি দাম দিয়ে কিনতে চায় না। নিলামে শেষ হলো 5 লক্ষ টাকাতেই। অবশেষে ইমরান সিনহাকে কিনে নিল। কংগ্রাচুলেশন ইমতিহান ইমরান চৌধুরী, এই মেয়ে এখন থেকে আপনার। সিনহা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার কোনো হুঁশ নেই। সিনহাকে হয়তো ড্রাগ দিয়েছে যাতে স্টেজে কোনো রকম সিন ক্রিয়েট করতে না পারে। আয়ান এসে ইমরানের পাশে দাঁড়ায়। ভাই, সিনহাকে কেন কিনছো? ওকে দিয়ে তুমি কি করবে? কিছুই করব না। তাহলে? তোর এত কিছু বুঝতে হবে না। মেয়েটাকে তার বাসায় দিয়ে আসার ব্যবস্থা কর, আর খোঁজ নে মেয়েটাকে এখানে কে বিক্রি করেছে। ইমরান চশমা চোখে দিয়ে বের হয়ে যায়। আয়ান ইমরানে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত ভাই। সকালে ঝলমলে আলো সিনহা চোখে পড়তে সিনহা চোখ মেলে তাকায়। সে মাথায় হাত দিয়ে চেপে ধরে। মাথা তার ভার হয়ে আছে। সিনহা আশেপাশে তাকায়। সে বুঝতে চেষ্টা করছে সে কোথায়। নিজের রুমটা চিনে নিতে সিনহার অসুবিধা হয় না। সিনহা ভাবছে সে নিজের রুমে কিভাবে এলো। তাকে রাস্তা থেকে কেউ তুলে নিয়েছিল। কেউ না, ওই ছেলেটাই তুলে নিয়েছিল, তার স্পষ্ট খেয়াল আছে। তারপর কি হলো সিনহার কিছুই মনে পড়ছে না। এখানেও বাকি করে এলো সে। আচ্ছা, সে কি ইমরানকে দেখেছে কোথাও? তার কেন জানি মনে হচ্ছে সে ইমরানকে কোথাও দেখেছে। সিনহা তার আম্মুকে জিজ্ঞেস করার জন্য নিজের রুম থেকে বের হয়। সিনহার আম্মু কুসুম বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। সিনহা রান্নাঘরে এসে তার আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু, একটা সত্যি কথা বলবে? কি মা? আমি গতকাল কখন বাড়িতে এসেছিলাম? তুই নিজে আসিস নাই, তোকে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? অনেক রাত হওয়ার পরেও যখন তুই বাড়িতে আসলি না, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোর মোবাইলে ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। আমি কান্না করেই দিয়েছিলাম তোর চিন্তায়। তখন বাহিরে গাড়ির শব্দ শুনে আমি দৌড়ে বাহিরে যাই। তখন দেখি একটা ছেলে তোকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে তুমি চিনতে পেরেছিলে? না, আমি ছেলেটাকে আগে কখনো দেখি নাই। নাম জিজ্ঞেস করেছিলে? না, তোকে দেখেই আমি তোকে নিয়েই পড়েছিলাম, এত কিছু খেয়াল করিনি। আচ্ছা আম্মু, ঠিক আছে। ভাই, সিনহাকে যে কিডন্যাপ করেছে সে অন্য কেউ না। সেদিন বিয়েতে সিনহা যাকে থাপ্পড় মেরেছিল সেই ছেলেটাই ছিল। কোথায় পাওয়া যাবে ছেলেটাকে? রাত হলে ব্যাচেলার নাইট ক্লাবেই যাই, যেখানে আমাদের মিটিং ছিল। ছেলেটার নাম রাশেদ। তার আড্ডা ব্যাচেলার নাইট ক্লাবে। মেয়ে বিক্রি করা তার পেশা। এই পেশার জেরেই টাকার পাহাড় গড়েছে সে। অনেক নেতাদের সঙ্গে গভীর সম্পর্ক আছে ছেলেটার। আয়ন ক্লাবে এসে একটা ছেলেকে জিজ্ঞেস করে, রাশেদকে কোথাও পাওয়া যাবে? মেয়ে নিয়ে উপরে রুমেই আছে। ধন্যবাদ। রাশেদ মেয়ে নিয়ে নগ্ন খেলায় মত্ত ছিল। এমন সময় দরজায় ঠকঠক শব্দে সে বিরক্ত হয়। কেউ তো এই সময় তাকে বিরক্ত করার কথা না। রাশেদ মুখে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে আসে। দরজা খোলার জন্য এগিয়ে যায়। দরজা খুলতে সামনে থেকে একটা ঘুষি আসে নাক বরাবর লাগে। মুহূর্তে মাস্ক পরিত দুজন লোক রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেয়েটা মাস্ক পরিত দুজন আগন্তুককে দেখে চিৎকার করে ওঠে। মুখ দিয়ে আওয়াজ বের করবি, জানে মেরে ফেলবো। কে তোরা? আমাকে কেন মারছিস? ভিলেন চিনতে পারলি না আমাদের? এই কথা বলে ভিলেন এক লাথি বসিয়ে দেয় রাশেদের বুকে। রাশেদ ছিটকে বিছানায় গিয়ে পড়ে। তোকে এই মুহূর্তে জানে মেরে ফেলবো, এক কন্ডিশনে বেঁচে যেতে পারিস। কি কন্ডিশন? আমি সব কন্ডিশনে রাজি আছি। ভিলেনের মুখে হাসির শব্দ শোনা যায়। সবাই যা চায় আমিও তা চাই। টাকা লাগবে। কত? 50 লাখ হলেই এনাফ। টাকার অঙ্ক নিয়ে টু শব্দ করবি, এমন বেড়ে যাবে। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। ফোন করে আনা তাড়াতাড়ি, না হলে। ভিলেন তার পকেট থেকে একটা রিভলভার বের করে। তা দেখে রাশেদ তাড়াতাড়ি কাউকে ফোন করে 50 লাখ টাকা আনতে বলে। দুজন ভিলেন 50 লাখ টাকা নিয়ে বের হয়ে যায়। বের হওয়ার আগে রাশেদের এক পায়ে গুলি করে ভিলেন হাসি দেয়। রাস্তা দিয়ে সিনহা মেডিকেল যাচ্ছিল। পাশ দিয়ে একটা গাড়ি তাকে কাঁদা ছুড়ে দ্রুত চলে যায়। ওই হারামি ড্রাইভার দাঁড়া। গাড়ি থামলে সিনহা রাস্তা থেকে একটা পাথর নিয়ে গাড়ির কাছে এসে কাঁচ বরাবর ছুঁড়ে মারে। ভেতর থেকে আহ শব্দটা শুনে এবং ভেতরের মানুষটাকে দেখে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। কাঁচ ভেঙে পাথরের টুকরোটা ইমরানের কপালে আঘাত করে। কপাল কেটে রক্ত বের হয়। ইমরান আয়ান দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান কপালে হাত দিয়ে সিনহার দিকে তাকায়। আয়ান মুখ খুলে, এই মেয়ে, এটা কি করলে? কপাল ফাটিয়ে দিলে। সরি, আমি তো ওনাকে দেখি নাই। দেখো নাই? এখন তো দেখছো। কি করছো? ওই রাগ দেখান কেন? আপনারা যে আমাকে রাস্তার কাদা পানিতে ভিজিয়ে দিয়েছেন সেই জন্য তো আমার রাগ উঠে গেছে। ইমরান আয়ানের কাঁধে হাত দেয়। আয়ান ইমরানের দিকে তাকায়।
ইমরান আয়ানকে ইশারায় কিছু বলে গাড়ির ভিতর গিয়ে বসে। আয়ান সিনহাকে সরি বলে। সরি সিনহা, কাদা ছোড়ার জন্য। আয়ানও এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সিনহা হা হয়ে উঠে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এমন কেন, সব সময় কিছু না বলে চলে যায়। ধুর, আমার কারণে মানুষটার কপাল কেটে গেল, কিছু বলতেও পারলাম না। আয়ান ড্রাইভিং করছে। ইমরান পকেট থেকে টিস্যু বের করে কপালের রক্ত মুছে নিচ্ছে। ভাই, কপালে ব্যান্ডেজ করা উচিত। ব্যান্ডেজ লাগবে না। কিন্তু দেখে মনে হচ্ছে ব্যান্ডেজ করা উচিত। ব্যান্ডেজ করলে আম্মাজানকে কি বলবো? উনি তো মাথায় ব্যান্ডেজ দেখলেই শুরু করবেন। সে একটা কিছু বানিয়ে বলা যাবে। উনি বিশ্বাস করবে? তখন দেখা যাবে। এখন আমি গাড়ি হসপিটালের দিকে নিচ্ছি, চুপ করে বসে থাকো। আয়ান হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়। ইমরানকে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দুজনেই সিনহাকে দেখে অবাক হয়। এই একটা চোটের জন্য হসপিটালে আসতে হলো? ইমরান আয়ানের দিকে তাকে ফিসফিস করে বলে, কিরে, মেয়েটা যে একটু চোট বলছে, তুই বেশি দেখলি কোথায়? ওই কি ফিসফিস করছেন? মুখে তো কখনো কথা শুনি না, কিন্তু ঠিকই তো ফিসফিস করতে ভালো পারেন। আয়ান, মেয়েটাকে কিছু বলে বিদায় কর। এই এখানে আর কিছুক্ষণ থাকলে যা ইচ্ছা তাই অপমান করতে থাকবে। আবার ফিসফিস করছেন? এই মেয়ে, শরীরে সাদা এফরন জড়িয়েছ কেন? তুমি ডক্টর নাকি? ডক্টর এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। তাহলে ভালোই হলো। তুমি ওর কপালে চোট দিয়েছ, এখনো তুমি ব্যান্ডেজ করে দাও। যে ভাব নিচ্ছেন যে কপাল ফাটিয়ে 3 ভাগ করে ফেলেছি। আসেন কেবিনে। সিনহা কেবিনে ভেতরে যায়। আয়ান, এই মেয়েটা কিন্তু সবসময় আমার রাগ উঠিয়ে ছাড়ছে। কপালের চোট দিয়েছে সে, অথচ তার একটু গিলটি ফিল হচ্ছে না। এটা মেয়ে নাকি অন্য কিছু? এটা ডক্টর, দয়া মায়া নাই। ইমরান আয়ান কেবিনে প্রবেশ করে। সিনহা ইমরানের মাথায় ওষুধ লাগিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। উ করেন কেন? ঠং। সিনহা ওষুধ লাগিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে ইমরান আয়ান কেবিন থেকে বের হতে যায়। আরে আরে, চলে যাচ্ছেন যে? টাকা দিবে কে? টাকা? এই না, টাকা না দিয়ে কোথায় যান? ফ্রিতে ব্যান্ডেজ করতে দি নাই। আয়ান দেখ কি কিপটে মেয়েটা, সামান্য ব্যান্ডেজের জন্য টাকা খুঁজছে। এই যে আপনি আবার ফিসফিস শুরু করেছেন। আয়ান, টাকা দিয়ে তাড়াতাড়ি আয়, এখান থেকে কেটে পড়ি। ইমরান কেবিন থেকে বের হয়ে যায়। ওহ সরি, ভুল হয়ে গেছে। কত টাকা হয়েছে? আয়ান টাকা পরিশোধ করে কেবিন থেকে বের হয়ে যায়। এই মেয়ের কাজকর্ম মোটের সুবিধার মনে হচ্ছে না। মুখে কিছু আটকায়ও না, যা মুখে আসছে ছটাং ছটাং করে সব বলে দিচ্ছে। এই মেয়ের থেকে দূরে থাকাটাই ভালো। ইমরান বাসায় আসতে তার কপালে ব্যান্ডেজ থেকে তার আম্মা যান চিল্লা পাল্লা শুরু করে দেয়। ইমরান, কপালের এই অবস্থা কিভাবে হলো? কি হয়েছে তোর? একটু চোট পেয়েছি আম্মাজান, তেমন কিছু না, আমি ঠিক আছি। কিসের ঠিক আছোস? তুই সত্যি করে বল কি হয়েছে, না হলে আমি এখন তোকে মারবো বলে দিলাম। আম্মাজান, এই একটু চোটের জন্য আমাকে মারবে? আয়ান, তুই বল ওর কি হয়েছে। মিথ্যে বললে পিটিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব আমি। ধমক দিয়ে আয়ান গড়গড় করে সব সত্যি বলে দেয়। কি এত বড় সাহস ওই মেয়েটার! পাথর মেরে আমার ছেলের কপাল ফাটায়। আয়ান চল। কোথায় আম্মা? ওই মেয়েটার কাছে। ওরে 2টা থাপ্পড় মারতে না পারলে আমার শান্তি হবে না। ইমরান জানে ওর আম্মাজান থাপ্পড়ের কথা বলেও মেয়েটাকে কিছুই বলবে না, তাই ওরা আম্মাজানকে নিয়ে সিনহার কাছে চললো। না হলে আম্মাজান চিল্লাপাল্লা করে কানের 12টা বাজিয়ে ফেলবে। হাসপাতালে এসে আয়ান জাহানারা চৌধুরীকে হাত দিয়ে সিনহাকে দেখিয়ে দেয়। জাহানারা বেগম সিনহার কাছে এসেই ছাড়ে দিয়ে বলে ওঠে, এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমার ছেলের কপাল ফাটিয়ে দিয়েছো। সিনহা অন্যদিকে মুখ করেছিল। জাহানারা বেগমের কথা শুনে সে তার মুখ করে তাকায়। জাহানারা বেগম সিনহাকে দেখে চমকে ওঠে। এই তো সেদিনের মেয়েটা যে তাকে বলেছে তার সাথে ধাক্কা খেয়ে নাকি তার ছেলে ফ্লোরে পড়ে গেছে। সিনহা এই মুহূর্তে এখানে জাহানারা চৌধুরীকে দেখে অবাক হয়, কিন্তু পাশে আয়ান ও ইমরানকে দেখে বুঝতে দেরি হয় না কেন এসেছেন উনি। এত বড় দামড়া ছেলে মাকে নিয়ে এসেছে বিচার করার জন্য। তুমি আমার ছেলের কপাল ফাটিয়েছো, সেদিন ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছো, আর আজকে কপাল ফাটিয়ে দিলে? না মানে জাহানারা বেগম এবার ইমরানের দিকে ফিরে তার গালে একটা থাপ্পড় মারে। সিনহা মুখ হা হয়ে যায় এবং সেখানে উপস্থিত সবারও। ইমরান তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গাধা একটা, গাধা পালি আমি। ইমরান আয়ানের কানে ফিসফিস করে বলে, আয়ান, আম্মাজান আমারে গাধা বলতেছে। একদম ফিসফিস করবি না, দামড়া ছেলে একটা। আন্টি আমি সরি, আমি ইচ্ছা করে ওনাকে আঘাত করিনি, অনিচ্ছাকৃত হয়ে গেছে।
আঘাত করছো তো, শাস্তি তোমাকে পেতেই হবে। কি শাস্তি আন্টি? প্রতিদিন একবার করে আমার বাসায় আসতে হবে। সিনহা সহ ইমরান, আয়ান ও জাহানারা চৌধুরীর কথা শুনে অবাক হয়ে যায়। উনি সিনহাকে বাসায় দাওয়াত দিচ্ছে কেন? সিনহা কিছু বলতে যাবে, জাহানারা চৌধুরী তাকে নিষেধ করে। মানা করলে এখন তোমাকে থাপ্পড় খেতে হবে। সবার সামনে নিজের এই দামড়া ছেলেকে থাপ্পড় মারতে পারি, তোমাকেও মারতে পারি আমি। আয়ান, এখানে হচ্ছেটা কি? আম্মাজান বারবার আমাকে গাধা দামড়া ছেলে বলে যাচ্ছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। খবরদার ভাই, রাগ দেখানো যাবে না, তা না হলে আবার থাপ্পড় খেতে হবে। জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহা চোখ বড় সড়ো হয়ে যায়। কি সাংঘাতিক উনি! নিজের ছেলেকে থাপ্পড় দিয়েছে, এখন আমাকেও মারতে চায়। বাসায় নিয়ে আবার মারবে না তো? না, মারবো না। আপনি কি করে বুঝলেন আমি এটা ভাবছি? আমি সাইকোলজি স্টুডেন্ট, বুঝলে? এগুলো বোঝা আমার কাছে কোনো ব্যাপারই না। জাহানারা চৌধুরী এবার সিনহার খুব কাছে চলে যায়। সিনহা ভয় পেয়ে যায়। জাহানারা চৌধুরী সিনহার কানে ফিসফিস করে বলল, ছেলেটাকে করলার জুস তোমাকে খাওয়াতে হবে, স্ট্রং করতে হবে তো নাকি? জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহা চোখ বড় বড় হয়ে যায়। করলা জুস খেয়ে স্ট্রং হয়, সে তো কখনো শুনেনি। আর উনি দেখি সত্যি সত্যি ওনার ছেলেকে করলা জুস খাইয়েই ছাড়বে। আয়ান, আম্মাজান মেয়েটার কানে ফিসফিস করে কি বলছে? আমি জানি না ভাই। কি রাজি নাকি থাপ্পড় খাবে? না না, থাপ্পড় দিতে হবে না, আমি রাজি। ভেরি গুড, খুব ভালো। আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল তোরা। হ্যাঁ আম্মাজান। জাহানারা চৌধুরী চলে গেলে সিনহা হাফ ছেড়ে বাঁচে। আল্লাহ, কি ডেঞ্জারাস মহিলা! সিনহা রুমে শুয়ে শুয়ে বই পড়ছে। একসময় বারান্দায় কিছু পড়ার শব্দ হয়। সিনহার কান খাড়া হয়ে যায়। সে শোয়া থেকে উঠে দাঁড়ায় কি পড়েছে দেখার জন্য। সিনহা ভয়ে ভয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে তাকাতেই সিনহা থমকে যায়। তার সামনে মাস্ক পরিহিত ভিলেনটা দাঁড়িয়ে আছে। সিনহা ভয় পায়, সে সাথে সাথে দরজা আটকে দেয়। সিনহা দরজা হেলান দিয়ে দাঁড়ায়। সে বুঝতে পারছে না ভিলেনটা এখানে কেন এসেছে। কিছুক্ষণ পর সিনহা আস্তে আস্তে আবার দরজা খুলে। এবার সে সামনে আর ভিলেনকে দেখতে পায় না। সিনহা নিজে নিজে বিড়বিড় করে, ভিলেনটা কি চলে গিয়েছে? সিনহা এবার বারান্দায় পা বাড়ায়। হঠাৎ করে তার হাতে টান পড়ে। সিনহা চিৎকার করতে যায়, তার আগে কেউ একজন তার মুখ চেপে ধরে রেলিং এর সাথে চেপে ধরে। সিনহা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলতে তার মুখের খুব নিকটে সেই ভিলেনের মাস্ক পরিহিত মুখটার অস্তিত্ব দেখতে পায়। সিনহা এবার বুকে সাহস সঞ্চার করে মুখ খোলে। কে আপনি? এখানে কেন এসেছেন? ভিলেনকে চিনতে পারছো না? যে তোমার উপকার করেছে তাকেই চিনতে পারছো না? এখানে কেন এনেছেন? কি চান আপনি? তোমার জন্য এসেছি, তোমাকে চাই আমি। কি বলছেন? তোতলাচ্ছ কেন তুমি? সিনহা কিছু না বলে কৌতূহলী চোখে মাস্ক পরিহিত ভিলেনের দিকে তাকিয়ে আছে। সিনহা নিজের হাতটা ভিলেনের মুখের মাস্কের দিকে এগিয়ে আনে। ভিলেনের মাস্কে হাত দিতে সিনহার চোখ বুজে আসে। সে নেটিয়ে পড়তে ভিলেন তাকে ধরে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু মুখের মাস্কে হাত দিতেই সব ইচ্ছা মাটি করে দিল। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। জাহানারা বেগম ছেলেদের উদ্দেশ্যে বলেন, ইমরান, আজকে তোমার চাচা আসবে গ্রাম থেকে, ওনাকে রিসিভ করে নিয়ে আসিও তোমরা। আম্মাজান, এবার চাচাকে লুঙ্গির সাথে প্যান্টও আনতে বলিয়েন। আম্মা, লুঙ্গি চাচা আসবে? এই বিয়াদব, লুঙ্গি চাচা কি রে? শুধু চাচা বলবি, চাচা। উনি না আসতেই তোরা শুরু করে দিলি। আয়ান জাহানারা চৌধুরী ধমক খেয়ে আচ্ছা বলে মাথা নাড়ায়। লুঙ্গি চাচার কথা শুনে জরিনা বানু রান্নাঘর থেকে উসাইন বোল্টের মতো দৌড়ে আসে। খালাম্মা, আপনি কিন্তু এবার ওনারে আমার সামনে প্যান্ট পরতে বইলেন। ওনার যেখানে সেখানে লুঙ্গি খুলে পড়ে যায়, এটা আমি মানতে পারি না, আমার লজ্জা লাগে। জরিনা বানু, যার লুঙ্গি খুলে তার লজ্জা লাগে না, তোমার একটু লজ্জা লাগে কেন? আয়ান ভাই, চাচার লজ্জা লাগে না কেন? সেটা চাচারে গিয়া জিগান। আমি চাচার কাজ কাম কিছুই বুঝতে পারি না। জরিনা, বেশি কথা বলিস না, চুপ থাক। অনেক বেলে ফেলেছিস, এবার থাম। ওই সিনা, ওঠ, মেডিকেলে যেতে দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি ওঠ। মা। কি ও মা, তোর আজকে কি হলো? ঘুম থেকে উঠছিসই না? সকাল হয়ে গেছে মা। 8টার বেশি সময় হয়ে গেছে। সময় শুনে সিনহা লাফ দিয়ে ওঠে। মাথাটা কেমন ভার হয়ে আছে তার। বেশি ঘুমানোর ফলে এমনটা হয়েছে। কাল রাতে তো সে বারান্দায় ছিল, বিছানায় কিভাবে এলো? ভিলেনটা নিয়ে এলো, কিন্তু ভিলেনটা কখন গেল? ও কি সারা রাত আমার সাথে ছিল? ছি ছি, কি ভাবছি আমি।
কিন্তু ভিলেনটা এইসব কি বলে গেল? সে আমার জন্য এসেছে, আমাকে চায়। কে এই ভিলেন? কে? নাস্তা শেষ করে ইমরান আয়ান দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে যাওয়ার পথে আয়ান রাস্তার মধ্যে গাড়ি থামায়। হঠাৎ গাড়ি ব্রেক করায় ইমরান মাথা দিয়ে ইশারা দেয় গাড়ি কেন থামলো। আয়ান হাত দিয়ে সামনে দেখিয়ে দেয়। ইমরান আয়ানের হাত অনুসরণ করে সামনে তাকায়। সিনহা দাঁড়িয়ে আছে। সিনহা গাড়ির জানালার সামনে এসে দাঁড়ায়। আয়ান জানালার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করে, কি? মেডিকেলে যাব, আপনাদের গাড়িতে যদি একটু লিফট দিতেন। সিনহার কথা শুনে আয়ান ইমরানের দিকে তাকায়। আপনি ওনার দিকে তাকাচ্ছেন কেন? না মানে আয়ান উঠতে বল। আচ্ছা গাড়িতে উঠে বসো। উনি সত্যি সত্যি কথা বলতে পারে? হ্যাঁ পারে। এবার তো তোমার বিশ্বাস হলো। এবার তো আর তুমি বাইরে বোবা বাবা বলতে পারবে না। আচ্ছা, বোবা না হয় না বললাম, ওনার কণ্ঠটা কোথাও যেন শুনেছি মনে হচ্ছে। সিনহার কথা শুনে ইমরানের কাশি উঠে যায়। আরে ওনার আবার কি হলো? পানি দেন, পানি দেন ওনাকে। ভাই পানি খাও। ইমরান বোতল থেকে পানি খেয়ে নেয়। এই মেয়ে, চুপ করে বসে থাকতে পারো না? এত বেশি কথা বলো কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? আপনি বোবা ছিলেন, এটাই তো ভালো ছিল। এই মেয়ে, ডাক্তাররা এত বেশি কথা বলে? এত বেশি কথা বলো কেন তুমি? কথা ছাড়া থাকতে পারো না? না পারি না। আর আমি আপনার সাথে কথা বলবো না, আয়ন ভাইয়ের সাথে কথা বলবো। আপনি চুপ করে বসে থাকুন। আয়ন ভাই, আপনি বিয়ে করেছেন? না, সিনহা এখনো করেনি। করতেও পারবেন না। কেন কেন? আপনার এই বুড়ো ভাইটার জন্য। আপনার বুড়ো ভাইটার তো বিয়ে হবে না, আর তার বিয়ে না হলে আপনারও হবে না। ভাইয়ের বিয়ে হবে না কেন? এই বুড়া ভাইয়াকে কে বিয়ে করবে? বয়স দেখেছেন তার? এই মেয়ে, কে বুড়া? তুমি বারবার আমাকে বুড়া বলছো কেন? থাপ্পড় দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিব। ওই আপনি কথা বলছেন কেন? আপনার সাথে কে কথা বলছে? চুপ করুন মশাই। থাপ্পড় মারতে আসছে। যেই না আমার হাত মেয়েদের সাথে ধাক্কা খেয়ে হয়ে যায় কুপোকাত। আয়ান, গাড়ি থামা। কেন? থামাতে বলছি। আয়ান গাড়ি থামালে ইমরান দরজা খুলে বের হয়ে আসে। কি হলো ভাই, নামলে কেন? এই মেয়ের সাথে একই গাড়িতে যাবো ইম্পসিবল। তুই মেয়েটাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাস, আমি অন্য গাড়ি দিয়ে আসছি। আচ্ছা। আয়ান গাড়ি নিয়ে চলে যায়। ইমরান দাঁড়িয়ে ভাবছে, জ্বালিয়ে মারছে এই মেয়ে। আচ্ছা, এটা ঠিক কি হলো? সে মেয়েটাকে না নামিয়ে দিয়ে নিজেই গাড়ি থেকে নেমে গেল। এভাবে চললে তো মেয়েটা বাসায় এসে জ্বালানো শুরু করবে। সিনহা মেডিকেলে এসে ডাক্তারি পোশাক পরে বাসায় আসা মাত্রই ইমরানকে এখানে দেখে অবাক হয়। ঠিকমতো তাকাতেই খেয়াল করলো ইমরানের ব্যান্ডেজ করা জায়গায় রক্তের দাগ পড়ে আছে। সিনহা দৌড়ে ইমরানের কাছে যায়। কি হলো আপনার? ও মাই গড, রক্ত পড়ছে। রাস্তায় পড়ে এখানে ব্যথা পেয়েছি। আপনি কি বাচ্চা? দেখে শুনে চলতে পারেন না? বাচ্চাদের মতো রাস্তায় উষ্টা খেয়ে পড়েন। এই মেয়ে তার কথা বলার ট্যাপ শুরু করে দিয়েছে। কি বিড়বিড় করছেন? কথা বলছেন না কেন? এখন কথা বলবে নাকি এখানে নতুন করে ব্যান্ডেজ করে দিবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সরি। সিনহা পুরাতন ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দেয়। এবার থেকে চোখ কান খোলা রেখে সাবধানে চলবেন। এই মেয়ে আমাকে সাবধানতা শিখাচ্ছে। আরো কত কিছু যে শিখতে হবে এই মেয়ের কাছে আল্লাহ জানে। ইমরান জবাব না দিয়ে চলতে শুরু করলে সিনহা ডাক দেয়। আরে আরে, চলে যাচ্ছেন যে? বুঝছি, টাকা দিয়ে যেতে হবে, তাই তো? জি, ঠিক বুঝছেন। বিকেলবেলা ইমরান আয়ান চাচাকে নিয়ে বাসায় চলে আসে। চাচা পরনে লুঙ্গি ছিল। এই চাচাকে আর ঠিক করা গেল না। চাচা সবার আগে সদর দরজা দিয়ে বাড়ির ভিতর ঢুকে। সিনহা জাহানারা চৌধুরীর দিকে তাকিয়ে হাই জানিয়ে বের হচ্ছিল। সামনে দিয়ে যে চাচা আসছে সেদিকে তার খেয়াল ছিল না। চাচাও নাচতে নাচতে আসছিল। দুজনের কেউ কাউকে খেয়াল করেনি। যা হবার হলো, দুজনেই একে অপরের সাথে ধাক্কা খায়। সিনহা ধাক্কা খেয়ে নিচে ধপাস করে পড়লেও চাচা পড়েনি। চাচার লুঙ্গি নিচে খুলে পড়ে যায়। জরিনা বানু ওখানেই ছিল। চাচাকে দেখে সালাম দিতে এসে দেখে চাচা লুঙ্গি খুলে নিচে পড়ে আছে। হায় আল্লাহ, আসতে না আসতে আবার লুঙ্গি খোলা শুরু হয়ে গেছে। সব সময় আমার চোখের সামনে লুঙ্গি খুলতে হবে? লজ্জা। এই চাচা কি কখনো ঠিক হবে না? সিনহা ফ্লোরে বসেছিল, তার সামনে লুঙ্গি পড়ে আছে। সে উপরে তাকাতে চাচাকে লুঙ্গি ছাড়া দেখে চোখে হাত দিয়ে অন্যদিকে ঘুরে যায়। নাউজুবিল্লাহ, আমার সাথে ধাক্কা খেয়ে উনি না পড়ে ওরা লুঙ্গি খুলে পড়ে গেল। চাচা নিচ থেকে লুঙ্গি উঠে কোমরে ভালো করে গিট্টু নিয়ে নেয়। এই মায়ের দল এমন ভাব করছে যেন আমি শুধু লুঙ্গি পরে আছি। জরিনা বানু জেরিটা এমনিতেও বেশি নাটক করে। মন চায় থাপ্পড় দিয়ে সেরির মুখের ডিসপ্লে চেঞ্জ করে ফেলি। সর সামনে থেকে। চাচা জরিনা বানুকে ধমক দিয়ে ভেতরে চলে যায়। সিনহা এখনো নিচে বসে আছে অন্যদিকে তাকিয়ে। ইমরান নিজের বাসায় সিনহাকে দেখে অবাক হয়ে যায়। এই মা এখানে কেন? তার বাসার ঠিকানা কিভাবে পেল? ইমরান এসে সিনহার সামনে দাঁড়ায়।
নিজের সামনে কে দাঁড়িয়েছে তা দেখার জন্য সিনহা মাথা উঁচু করে। ইমরানকে দেখে সিনহা ভ্রু নাচে, দাঁত দেখে হাসি দেয়। ইমরান জিজ্ঞাসার ভঙ্গিতে ভ্রু নাচায়। তা দেখে সিনহা, কি এখানে কেন? আগে হাত ধরে ফ্লোর থেকে উঠান, তারপর বলছি। সিনহা ইমরানের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। ইমরান একবার সিনহার দিকে আরেকবার সিনহার হাতের দিকে তাকায়। কি সমস্যা? এইভাবে তাকাচ্ছেন কেন? হাতই তো ধরতে বলছি, অন্য কিছু তো ধরতে বলি নাই। সেটাই তো, আমি তোমার হাত ধরবো কেন? আমি যার তার হাত ধরি না। এই যে আপনি কিন্তু মুখ খোলানোর পর বেশি বেশি কথা বলে ফেলছেন। মুখে খই ফুটছে আপনার? ইমরান জবাব না দিয়ে হেঁটে ভেতরে চলে যায়। সিনহা নিজে নিজে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। কেউ ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়, আবার কেউ অপমান করে চলে যায়। আসবো না আর এই বাড়িতে, সবাই অপমান করে যাচ্ছে। সিনহা কথা বলতে বলতে সামনে তাকাতে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ান ভ্রু উঁচিয়ে বুঝায় কি সমস্যা। কি? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কিছু বলবেন? তাহলে শুরু করেন। আসেন, এই বাড়িতে আর আসবোই না। বলতে বলতে সিনহা আয়ানের দিকে এগিয়ে যায়। অদ্ভুত, কি হলো? এমন করছো কেন? এখন আমি অদ্ভুত, যাই আমি। সিনহা নিজে নিজে বিড়বিড় করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। এর আবার কি হলো? অদ্ভুত ব্যবহার করতেছে। বারান্দা দাঁড়িয়ে সিনহা রাস্তার সোডিয়াম লাইট দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে সিনহা চুলগুলো উঠছে। সিনহার ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে রাতের ঠান্ডা বাতাস অনুভব করতে। রাস্তার এক পাশে সিনহা চোখ থমকে যায়। কারো ছায়া দেখা যাচ্ছে, কোনো মানুষের ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়েই নাই, সিনহার মনে হচ্ছে ছায়াটা তার দিকেই আছে। দু একটা গাড়ি মাঝে মাঝে বিরতি নিয়ে চলে যাচ্ছে। গাড়িগুলো হেডলাইনের আলো ছায়ার উপর পড়ছে না। ছায়াটা ইচ্ছে করে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে না দেখা যায়। সিনহার মনে হচ্ছে এই ছায়াটা অন্য কারো না, এটা ভিলেনের ছায়া। ভিলেনটাই তার দিকে তাকিয়ে আছে। মোবাইল টুং আওয়াজে সিনহা ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। মেসেজ এসেছে। এভাবে রাতের বেলা বারান্দায় আসবে না, ভূত প্রেতের আঁচড় লাগতে পারে। তোমাকে আমি ছাড়া অন্য কারো আঁচড় লাগুক তা আমি চাই না, ভিলেন। মেসেজটা দেখে সিনহা অবাক হয়ে যায়। অপরিচিত এক নাম্বার থেকে এসেছে মেসেজটা। সিনহা মোবাইলে থেকে চোখ সরিয়ে আশেপাশে রাস্তায় তাকায় না। না কেউ নাই, ছায়াটাই নেই। মুহূর্তের মধ্যে কোথাও উদয় হয়ে গেল ছায়াটা। আবার মোবাইলের টুং আওয়াজ, আবারও কারো মেসেজ। সিনহা তাড়াতাড়ি চেক করে দেখে সেই অপরিচিত নাম্বার। আমি দেখা না দিলে তুমি কখনোই দেখবে না, তাই আশেপাশের রাস্তায় চোখ জোড়া দিয়ে খুঁজে লাভ নেই, ভিলেন। সিনহা এবার মেসেজের রিপ্লাই দিতে চায়। সে কিবোর্ড টাইপ করে। এমন লুকোচুরি করছেন কেন? সেদিন এসেও তো দেখা দিয়ে গেলেন। আবার ভিলেনের মেসেজ। তুমি কি আমাকে দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। কে আপনি? কিন্তু অপর পাশ থেকে আর কোনো মেসেজ আসে না। সিনহা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ভিলেনের আর কোনো মেসেজ আসেনি। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাহ চাচা বাহ, কি অসাধারণ গান শোনালেন। ধন্যবাদ ভাতিজা, ধন্যবাদ। আমি জানি আমি খুব সুন্দর গান গাইতে পারি। আয়ান চাচার পাশে বসে পড়ে। চাচা গান ভালো পারো বুঝতে পারলাম, কিন্তু তুমি বিয়ে করছো না কেন? বিয়ে কবে করবে? ইসিরে, তোদের জ্বালায় মোর জীবনটা তেনা তেনা হয়ে গেল। জেরিন বানু পড়ে থাকে আমার লুঙ্গি নিয়া, আর তুই পড়ে থাকিস আমার বিয়া নিয়া। জরিনা বানু পাশ দিয়ে যাচ্ছিল। চাচার কথা শুনে সে দাঁড়িয়ে যায়। চাচা, ভুলেও আমি আপনার লুঙ্গি নিয়ে পড়ে থাকি না। আপনার লুঙ্গি সবসময় আমার সামনে খুলে পড়ে যায়, তাই লুঙ্গির কথা বলতে হয়। আমার লজ্জা লাগে আপনার লুঙ্গি খুললে। এক থাপ্পড় দিয়ে তোর লজ্জা আমি বার করে দিব। এমন সময় সিনহা দরজা দিয়ে প্রবেশ করে। চাচা সিনহাকে দেখে কাছে ডাকে। এই ছেড়ি, কে তুই? গতকাল আমাকে ধাক্কা দিয়ে চলে গেলি। আমি করল্লার জুস বানাই। জুসওয়ালি? কি? আমি জুসওয়ালি? এত বড় কথা। আপনি তাহলে লুঙ্গি চাচা? সিনহা কিছু খুঁজে পাচ্ছিল না, তাই আয়ান কথাটা বলে দেয়। হ্যাঁ, ধন্যবাদ আয়ান ভাই। চাচা, আপনি একজন লুঙ্গি চাচা। খামোশ, একজন জুসওয়ালি হয়ে আমার সাথে তর্ক করছে। ওর চাকরি আজকে থেকে নট করে দিলাম। চাচা, তুমি কার চাকরি নট করে দিলে? ইমরান সিঁড়ি বেয়ে নামতে নামতে চাচাকে জিজ্ঞেস করে। কার আবার? এই জুসওয়ালির। সিনহা, তুমি জুসওয়ালি? কি? আপনিও আমাকে জুসওয়ালি বলছেন? আমি এক্ষুনি গিয়ে আন্টির কাছে নালিশ করব। আর আমি কখন তোমাকে জুসওয়ালি বললাম? চাচা বলছে দেখেই তো আমি জিজ্ঞেস করলাম। আপনি জানেন না? ঠং। আর চাচা, আমি জুসওয়ালি না, ফিউচার ডক্টর আমি। আর আমাকে জুসওয়ালি বললে এমন ইনজেকশন মারবো না, ঠেলা বুঝবেন পরে।
সিনহা কথাগুলো বলে হন হন করে জাহানারা চৌধুরীর রুমে চলে গেল। কি সাংঘাতিক, এই জুসওয়ালি নাকি আমাকে ইঞ্জেকশন মারবে। চাচা, ও কিন্তু সত্যি সত্যি ডক্টর, জুসওয়ালি না। কিন্তু ওই এই বাড়িতে কেন আসে? চাচা এই কথা আমি বলি। আয়ান চাচার কাজে এগিয়ে আসে। কিরে ভাতিজা, আমার দিকে এগিয়ে আসছিস কেন? চাচা কথাটা সিক্রেট, কানাকানি করতে হবে। আচ্ছা বল। চাচা ও আমাদের ইমরান ভাইয়ের ফিউচার বউ আমরা ঠিক করে ফেলেছে। কথাটা শুনে চাচা চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। তা দেখে ইমরান ভ্রু কুচকায়। কি সমস্যা চাচা, এইভাবে দেখতেছো কেন আমাকে? বুঝি সব বুঝি। যাই হাওয়া খেতে আসি, পরে কথা হবে তোর সাথে। সিনহা জাহানারা চৌধুরীর রুম থেকে বের হচ্ছিল, অন্যদিকে ইমরান তার আম্মাজানের রুমে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু পারল না। তার আগে সিনহার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ওরে আল্লাহ রে, ধাক্কা দিল রে। ওই মেয়ে চুপ, ফ্লোরে পড়েছি আমি, আর চিৎকার করছো তুমি? ধাক্কা দিলেন কেন? চিৎকার করবো না? আমি ধাক্কা দিয়েছি নাকি তুমি দিয়েছো? সিনহা চিৎকার করে শুনে ইতিমধ্যে জাহানারা চৌধুরীর রুম থেকে বের হয়। ইমরানকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সিনহা তাকায়। আবার ধাক্কা খেয়ে পড়ে গেছে? তোর সাথে? হ্যাঁ। তো তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই ওর গায়ের উপর পড়স নাই কেন? কি সাংঘাতিক কথা বলছেন আন্টি। আমি কেন ওনার গায়ের উপর পড়তে যাব? আমার ওনাকে মারার এত শখ নাই। ধাক্কা খেয়ে এই নিচে পড়ে যায়, গায়ের উপর পড়লে তো মরে ভেটকায় থাকবে। ওরে মেরেই দাও, গাধা একটা। জাহানারা চৌধুরী রুমে ফিরে যায়। সিনহা ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। ইমরান সিনহার হাত না ধরে দাঁড়িয়ে যায়। এই মেয়ে, কি সমস্যা তোমার? আমার আবার কি সমস্যা? তুমি বাড়িতে কেন আসো বলো তো? আন্টি তো আসতে বললো। করলা জুস খাওয়ানোর জন্য? হ্যাঁ। তো একবারও তো এখনো করলা জুস খাওয়ালে না। সত্যি খাবেন? অবশ্যই খাবো, যাও বানিয়ে নিয়ে আসো। এক্ষুনি নিয়ে আসছি। সিনহা রান্নাঘরে এসে করলা জুস বানাচ্ছে। জরিনা বানু ইয়া বড় চোখ করে তাকিয়ে তাকিয়ে সিনহার হাতে করলা জুস বানানো দেখছে। সিনহা করলা জুস বানিয়ে নিয়ে চললে জরিনা বানু পেছন পেছন তাকে ফলো করে। সিনহা ইমরানকে এসে করলা জুসের গ্লাসটা দেয়। ভাইজান, ভাইজান, এটা খায়েন না, খায়েন না। কেন? এটা করলা জুস, আপনাকে মারতে চাই। ওই আন্দাজে কেন কথা বলছো? করলার জুস খেলে কেউ মরে নাকি? সমস্যা নেই জরিনা বানু। ইমরান সিনহার হাত থেকে করলা জুসের গ্লাস নিয়ে এক ঢোকে পুরো গ্লাসের জুস খেয়ে ফেলে। তা দেখে জরিনা বানু সিনহা হা করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, ভাইজান দেখে করলার জুস পুরোটা খেয়ে সাবার করে দিল। খেচোর, করলার জুস খেয়ে ফেললো। খেলেও সমস্যা, না খেলেও তোমাদের সমস্যা। প্রতিদিনের মতো আজকেও সিনহা রাতে বারান্দায় দাঁড়িয়ে হেডফোনে গান শুনছে। তার চোখ জোড়া রাস্তায় তাকিয়ে আছে, তাকে কাউকে খোঁজার চেষ্টা করছে। আজকে যদি সে আসে? সিনহা নিজেও অবাক হচ্ছে নিজের কাজে। সে কেন খুঁজছে ওকে? সিনহা নিজের রুমে ফিরে আসে। না, আজকে ভিলেনটা আসেনি। যাক বাবা, বাঁচা গেল। সিনহা না চাওয়া সত্ত্বেও তার ভাবনায় ভিলেনটার কথা আসে। সিনহা চায় ভিলেনটার কথা না ভাবতে, কিন্তু ভাবনা এসে যায়। পরের দিন সকালবেলা সিনহা মেডিকেলে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় গাড়ির জন্য সে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একজন লোক এসে তাকে উপর থেকে নিচে একবার দেখে নেয়। আসলে স্যার একখান দারুণ জিনিস কিনেছে। তা মেয়ে, স্যার তো তোমাকে খেয়ে হেব্বি খুশি, তাই না? হঠাৎ লোকটা এসে এভাবে নোংরা কথা বলার মানে সিনহা বুঝতে পারে না। আজব তো, আপনি আমাকে এইসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আরে নষ্টা মেয়ে, আমাকে রাগ দেখাচ্ছে। সেদিন তোকে আমার শেয়ার 5 লক্ষ টাকা দিয়ে নাইট ক্লাবের নিলাম থেকে কিনেছে, তোকে খাওয়ার জন্য এখন অস্বীকার করছিস? লোকটার কথা শুনে সিনহার এবার প্রচুর রাগ উঠছে। লোকটা তাকে নষ্টা মেয়ে বলছে। আপনাদের স্যারের নাম কি? বাহ, মালিকের এখন নামও জানিস না? ইমতিয়ান ইমরান চৌধুরী আমাদের স্যার। ইমতিহান ইমরান। সিনহা আর দাঁড়িয়ে থাকেনি। মেডিকেলে না গিয়ে সে সোজা চললো ইমরানের অফিসে। সিনহা ইমরানের অফিসে এসে রিসেপশনে বসা মেয়েটাকে জিজ্ঞেস করে ইমরানের কেবিনটা কোন দিকে। সরি ম্যাম, অচেনা একজনকে স্যারের রুম দেখিয়ে দেওয়ার অনুমতি নেই। আপনি বরং আপনার নামটা বলুন, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসেন। আমার নাম সিনহা। ওকে ম্যাম, আপনি এখানে বসুন। মেয়েটার ভিতরে চলে যায় তার স্যারের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। 5 মিনিট পর মেয়েটি আসে। আপনাকে স্যার যেতে বলেছে, ওইদিকে স্যারের কেবিনটা। সিনহা উঠে ইমরানের কেবিনের দিকে চলল। সিনহা দরজার সামনে এসে দরজা নক করে। ভিতরে আসো। সিনহা ভেতরে এসে প্রশ্ন ছুড়ে দেয়। আমাকে কত টাকা দিয়ে কিনেছেন?
এমন আকস্মিক প্রশ্নে ইমরান অবাক হয়ে যায়। সে এমন প্রশ্ন আশা করেনি। মানে কি বলছো? জানেন না আপনি, নাকি না জানার ভান করছেন? আজব, কি জানবো আমি? কি জানার কথা বলছো? আপনি 5 লাখ টাকা দিয়ে নাইট ক্লাব থেকে আমাকে কিনে আনেননি। আপনার কারণে আমাকে নষ্টা মেয়ে বলে অপমান হতে হয়েছে। আমি তোমাকে নাইট ক্লাব থেকে কেন কিনে আনবো? আমি তোমাকে কিনে আনলে সেটা অবশ্যই তুমি জানতে। কার থেকে কি শুনে তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো? কে তোমাকে নষ্টা নোংরা বলেছে? ইমরানের কথা শুনে সিনহা দমে যায়। সত্যি তো, কার থেকে কি শুনে আমি ওনাকে এসব জিজ্ঞেস করছি? চিনি না জানি না একটা লোকের কথা শুনে ওনাকে এসব জিজ্ঞেস করছি। ছি, এখন তো আমার নিজের কাছেই লজ্জা লাগছে। কেন যে জিজ্ঞেস করতে গেলাম। সত্যি কিনে আনেননি তো? ইমরান জবাব না দিয়ে সিনহাকে নিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। আয়ান। ইমরানের চিৎকার শুনে আয়ান নিজের কেবিন থেকে বের হয়ে আসে। ইমরানের সাথে সিনহাকে দেখে আয়ান অবাক হয়। কি হয়েছে ভাই? আমাদের অফিসের সব স্টাফদের একসাথে করো তাড়াতাড়ি। হঠাৎ কি হয়েছে ভাই? তোকে যা বলছি তাই কর। ইমরানের কর্মকাণ্ড সিনহা ভয়ে ভয়ে দেখে যাচ্ছে। তার সত্যি না জেনে এভাবে আসা উচিত হয়নি। 5 মিনিটের ভেতর আয়ান সব স্টাফদের এনে ইমরানের সামনে দাঁড় করায়। ইমরান সিনহাকে সবার সামনে এনে দাঁড় করায়। কে বলেছে তোমাকে এসব কথা? দেখাও। না থাক, আমার ভুল হয়েছে, আমি চলে যাই। তোমাকে যেতে বলেছি, যেটা বলছি সেটা করো। সিনহা ভয় পেয়ে যায় ইমরানের ধমক শুনে। এই মানুষটা তাকে ধমকাচ্ছে। এতদিন কত মজা যা ইচ্ছা এই মানুষটাকে বলেছে, কিন্তু কখনো রাগ দেখায়নি। আজকে প্রথম সিনহা এই মানুষটার রাগ দেখছে। চলো বলো, কে ছিল লোকটা? সিনহা ধমক খেয়ে বলল স্টাফদের দিকে তাকায়। লোকটাকে সে চিনে ফেলেছে, কিচ্ছু করার নাই, এখন তাকে দেখিয়ে দিতেই হবে। সিনহা হাত দিয়ে ইশারা করে লোকটাকে দেখিয়ে দেয়। ইকবাল সাহেব। আয়ান। জি ভাই। মেয়েটাকে মেডিকেলে নামিয়ে দিয়ে আয়। ওকে ভাই। সিনহা চলো। সিনহা চলে যাচ্ছে। যাওয়ার আগে সে পেছনে ঘুরে একবার ইমরানকে দেখে নেয়। এত রাগ মানুষটার জানা ছিল না। কি বলছেন মেয়েটাকে? আমি কিছু বলিনি স্যার, মেয়েটা মিথ্যা বলছে। আমি তো ওকে চিনি না, কোনোদিন দেখেইনি। ইমরান কথাটা শুনে ঠাস করে ইকবাল সাহেবের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সেদিনই তো ওকে নাইট ক্লাবে দেখলেন আর বলছেন কোনোদিন দেখেননি। এইসব নোংরা কথা বলা রাইট কে দেখিয়েছে? আপনার সাহস কি করে হয় আমাকে মেয়েটাকে নিয়ে নোংরা কথা বলার, নোংরা চিন্তা করার? ইমরানের রাগ দেখে ইকবাল সাহেব চুপসে যায়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। রাখুন আপনার ক্ষমা। আর কখনো যেন আপনাকে এই অফিসে না দেখি, ভুলেও কখনো যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি। গেট লস্ট। ইকবাল সাহেব চলে যায়। ইমরান চেয়ারে বসে টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে পানিটুকু খেয়ে শেষ করে। ভাই, সিনহার থেকে সবই শুনলাম, কিন্তু তুই অফিসের সব স্টাফদের একত্র করতে বললি কেন? সেদিন পার্টিতে আমরা ছাড়াও ছিল 3 জন। সে 3 জনকে ডাকলে তো পারতি। ওর মনে কোনো সন্দেহ রাখতে চাইছিলাম না। 3 জনকে ডাকলে নিশ্চয়ই সন্দেহ করতো। আমরা এই 3 জনকে কেন ডাকছি? সন্দেহ করতো আমরা সত্যি তাহলে নাইট ক্লাবে ছিলাম। এখন কোনো সন্দেহ করবে না, ভুলেও তার মাথায় আসবে না আমরা নাইট ক্লাবে ছিলাম। ইউ আর এ গ্রেট ভাই। ইমরান আয়ান বিকালবেলা অফিস থেকে আসে। সিনহা ড্রয়িং রুমে ছিল। ইমরান সিনহাকে দেখেও না থাকার ভান করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সিনহা সেটা বুঝতে পারে। সিনহা রান্না করে যায় করলা জুস বানাতে। জয়না বানু তাদেরকে জিজ্ঞেস করে, আজকেও করলার জুস খাওয়াবেন? মিষ্টি জুস খাওয়ালেও তো পারেন। মিষ্টি জুস তোমরা খাওয়াবে, আমি খাওয়াবো করলার জুস। সিনহা করলা জুস বানিয়ে রান্নাঘর থেকে বের হয়। চাচা সামনে দিয়ে যাচ্ছিল, সিনহাকে দেখে দাঁড়িয়ে যায়। দাঁড়াও জুসওয়ালি। চাচা সিনহার হাত থেকে জুসের গ্লাসটা নিজের হাতে নেয়। বাহ, দারুণ কালার হয়েছে তো জুসের। টেস্টও মনে হয় হেভি হবে, খেয়েই দেখি। চাচা না। চাচার গ্লাস থেকে চুমুক দিয়ে করলা জুস মুখের ভেতর চালান করে দেয়। জুস গলা দিয়ে নামতেই চাচার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। মুহূর্তের মধ্যে চাচার মুখের ভেতর থাকা বাকি জুসটুকু চাচা ওয়াক থু করে ফেলে দেয়। জয়না বনু সামনে ছিল। চাচার ওয়াক থু করে ফেলা জুসটুকু তার মুখের উপর এসে আছড়ে পড়ে। ওরে জুসওয়ালি, এটা আমারে কিসের জুস বানাইয়া খাওয়ালি? চাচা, এটা আপনার জন্য ছিল না, আপনি তো জোর করে খেয়ে ফেললেন। মানা করতে পারলি না সেরি? ও মারে মা, কি তিতার তিতা, জন্মের তিতা। চাচা, আপনি এটা কি করলেন? আপনার মুখের ভেতরে সব জুস আমার মুখে ছুঁড়ে মারলেন। ছি! চাচা জরিনা বানুর দিকে তাকায়। জরিনা বানুর মুখের উপর জুস দেখে চাচা বলে, ছি ছি ছি, করিস না বেডি। তুই আমার সামনে দাঁড়ালি কেন? না দাঁড়ালে তো পড়তো না। চাচা, আপনারে সাবধান করার জন্যই তো দাঁড়াইছি, কিন্তু আপনি তো শুনলেনই না, খেয়ে ফেললেন। সব বাদ, কিন্তু এই তিতা জুস কার জন্য ছিল? ইমরান ভাইজানের জন্য। এই জুসওয়ালি, তুই আমার ভাতিজারে তিতা জুস খাওয়াতে চাস? এত বড় সাহস! আজ থেকে তোর চাকরি নট করে দিলাম।
চাচা, আপনি কিন্তু আমাকে খুব রাগিয়ে দিচ্ছেন। সেই প্রথম থেকে আমাকে জুসওয়ালি বলে যাচ্ছেন। আমি কিন্তু খুব বেশি রেগে গেলে আপনাকে এমন ইঞ্জেকশন মারবো না, সারা জীবন করল্লার জুস খেয়ে বাঁচতে হবে। সিনহা রান্নাঘরের দিকে ফিরে গেল। চাচা নিজে নিজে বিড়বিড় করে, সবসময় এই বেডি আমার ইনজেকশনের ভয় দেখায়। এর ইনজেকশনের খুব বেশি পাওয়ার নাকি? সিনহা ইমরানের রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে দরজায় নক করে। দরজার শব্দে পেয়ে ইমরান রুম থেকে বের হয়ে আসে। কি সমস্যা? আপনার জুস দাও। আমি সরি। ইমরান সিনহার হাত থেকে জুসের গ্লাস নিয়ে রুমের দিকে ফিরে যাচ্ছিল। সিনহার মুখে সরি শুনে সে থেমে যায়। সে সিনহার দিকে ফিরে, কেন? না জেনে শুনে অন্যের কথা শুনে তখন যে অফিসে চলে গেলাম সেই জন্য। ঠিক আছে, ব্যাপার না। আপনি রাগ করেননি তো? তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি না। তাহলে বোঝার দরকার নেই। ইমরান রুমে ফিরে যেতে চায়। সিনহার কথা শুনে সে থেমে যায়। রুমে কি বউ রেখে আসছেন? সারাক্ষণ রুমের দিকে ছুটছেন কেন? হোয়াট? না না, কিছু না। সিনহা দৌড় দিয়ে ইমরানের সামনে থেকে পালালো। ইমরান ভ্রু জোড়া উঁচু করে সিনহার দিকে তাকিয়ে থাকে। ইমরান সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে আসে। এসে দেখে সিনহা সোফায় বসে আছে। কি হলো, তুমি এখনো বাসায় যাওনি? আমি থাকলে মনে হয় আপনার খুব সমস্যা হয়ে যায়। থাকবো না আর এখানে, চলে যাচ্ছি আমি। সিনহা সোফা থেকে উঠে গফা গফ পা ফেলে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়। ইমরান হা করে সিনহা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না এটা কি হলো। একথা জিজ্ঞেস করতে রিয়াক্ট করে সত্যি সত্যি চলে গেল। ইমরান, ইমরান। জাহানারা চৌধুরীর ডাক শুনে ইমরান তার আম্মার রুমে যায়। আম্মাজান, কেন ডাকছো? একটা দারুণ সুখবর আছে। কি আম্মাজান? তোর বড় ভাই 2 দিন পর দেশে আসছে, একেবারেই চলে আসবে। বিজনেস সে বাংলাদেশি করবে। ওয়াও, দ্যাটস গ্রেট। ভাই ভাবি শ্রাবণ সবাই একসাথে থাকবো আমরা। হ্যাঁ। সিনহা তার মায়ের রুম থেকে নিজের রুমে আসে। বিছানা দিকে তাকাতেই সিনহা কাউকে দেখে চিৎকার করে ওঠে। বিছানা বসা ব্যক্তিটা দৌড়ে এসে সিনহার মুখ চেপে ধরে। এই ব্যক্তিটা অন্য কেউ নয়, ভিলেন। হুশ, একদম চিৎকার না, আমি ভূত না। সিনহা, কি হয়েছে? সিনহার আম্মা সিনহার রুমের দিকে এগিয়ে আসছে দেখে ভিলেন বলল, তোমার আম্মা আসছে, কিন্তু কিছু একটা বলে ওনাকে বুঝ দাও, উনি জানলে খুব খারাপ হয়ে যাবে। ভিলেন সিনহাকে ছেড়ে লুকিয়ে পড়ে। সিনহার আম্মা রুমে চলে আসে। কি হয়েছে সিনহা? চিৎকার করলি কেন? না মানে গায়ের উপর হঠাৎ করে তেলাপোকা এসে পড়েছে, তাই ভয় পেয়েছিলাম। সিনহা, কয়েকদিন পর তুই ডাক্তার হবি, আর এখন তেলাপোকা দেখে ভয় পাচ্ছিস? বিতু মেয়ে একটা। সিনহার আম্মা চলে গেলেন। ভিলেন সিনহার সামনে আসে। আমার সামনে কেন আসছেন? আমাকে জ্বালাচ্ছেন কেন আপনি? জ্বালাচ্ছি না তো, ভালোবাসার জন্য আসছি। কাছে আসলে মনে হয় জ্বালাচ্ছি। আর সেদিন যখন রাস্তায় ছিলাম তখন তো খুব খুঁজছিলে আমাকে। আমি কেন আপনাকে খুঁজতে যাব? আপনি ভুল ভাবছেন। আচ্ছা তাহলে চলে যাই। যান। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। ভিলেন চলে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ ভিলেনের কিছু মনে পড়ে যায়। সে ভাবে, এর সাথে আমি কেন ভালোবাসার কথা বলছি? কেন ওর সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি? ভালোবাসা, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো ইমতিহান ইমরান আছেই। আমি তো ভিলেন। ভিলেনের তো উচিত ওকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া। ভিলেন রুমে ফিরে আসে। সে সিনহার দিকে এগিয়ে যায়। সিনহা দাঁড়িয়েছিল। ভিলেনকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে পিছিয়ে যায়। আমার দিকে কেন এগিয়ে আসছেন? প্লিজ আমার কাছে আসবেন না। সিনহার পিঠ দেয়ালে ঠেকে যায়। ভিলেন একদম সিনহার কাছে চলে আসে। সে হুট করে সিনহার গলা চেপে ধরে, যেটার জন্য সিনহা একদমই প্রস্তুত ছিল না। সুন্দর ভালোবাসার কথা বলেছি দেখে হজম হলো না তোর? এখন থেকে তোকে কষ্ট দিব আমি, কষ্ট পেতে হবে তোকে। সিনহার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে তার 2 হাত ব্যবহার করে আপ্রাণ চেষ্টা চলছে ভিলেনের হাত নিজের গলা থেকে সরাতে, কিন্তু সে ব্যর্থ। খুব কষ্ট হচ্ছে, মেরে ফেলি তোকে। ভিলেনের এমন আচমকা ব্যবহারে সিনহা ভয় পেয়ে যায়। ভিলেন তার সাথে হঠাৎ এমন বিহেভ করছে কেন? সে কি করেছে এই ভিলেনের সাথে? ভিলেন তাকে কোনো কষ্ট দিতে চায় কেন? সিনহার অবস্থা খারাপ দেখে ভিলেন সিনহার কথা গলা থেকে নিজের হাত সরায়। সিনহার গলায় হাত দিয়ে ধপাস করে নিচে বসে পড়ে। আর কয়েক সেকেন্ড ভিলেনটা তার গলা ধরে রাখলে সে নিশ্চিত এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়তো। ভিলেন এসে সিনহার সামনে বসে পড়ে। সিনহা ভয় পেয়ে যায়। সিনহার গলা দিয়ে কথা আসতে চাইছে না, গলায় যেন কথা আটকে থাকতে চাইছে। কি কথা আসছে না? খুব কষ্ট হচ্ছে? আপনি আমার সাথে এমন করছেন কেন? কারণ তোমাকে কষ্ট দিতে চাই। কেন কষ্ট দিতে চান আমাকে? কি করেছি আমি? অনেক কিছুই করেছো, অনেক কষ্ট দিয়েছো আমাকে তুমি। কি বলছেন এইসব? আমি আপনাকে কিভাবে কষ্ট দিব? কখনো তো আমি আপনাকে দেখিনি, আপনার চেহারাও দেখিনি আমি।
হুম, দেখেছো? আমার চেহারা তুমি দেখেছো? ভিলেনের কথা শুনে সিনহা অবাক হয়ে যায়। সে ভিলেনকে দেখছে। কখন? আমি কখন দেখেছি আপনাকে? সেটা তো তোমাকে এত তাড়াতাড়ি বলবো না। ভিলেনটা তার পেছনের পকেট থেকে মানিব্যাগটা বের করে। সিনহা নীরব দর্শকের মতো ভিলেনের কার্যকলাপ দেখছে। ভিলেন মানিব্যাগ থেকে একটা ব্লেড বের করে। ব্লেড দেখে ভয় সিনহার গলা শুকিয়ে যায়। তোমার হাতটা এদিকে দাও তো। কেন? ব্লেড কেন বের করেছেন? কি করতে চাইছেন আপনি? হাত দাও, আগে বুঝতে পারবে। না, আমি দিব না। আপনি চলে যান, না হলে আমি চিৎকার করব। সিনহার কথা শুনে ভিলেন শয়তানি হাসি দেয়। করো চিৎকার। চিৎকার শুনে তোমার আম্মা এখানে চলে আসুক আর আমার হাতে খুন হোক। কি বলছেন এইসব? ভিলেন জবাব না দিয়ে সিনহার হাত টেনে সামনে আনে। সিনহা অন্য হাত দিয়ে বাধা দেয়। আরে এমন করছো কেন? বাধা দিলে তোমারই বিপদ। আপনি এমন করছেন কেন? কি চান আমার কাছে? এই মেয়ে এত ছটফট করছো কেন? ভালোভাবে বলছি দেখে তেরামি করছো? ভিলেন জোর করে সিনহার বাম হাতে ব্লেড দিয়ে একটা দাগ দেয়। সিনহা চিৎকার দিয়ে ওঠে। ভিলেনও মুহূর্তে সিনহার মুখ চেপে ধরে। আজকে এইটুকুই থাক, বেশি দাগ দেইনি। হালকা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করলে ঠিক হয়ে যাবে। আসি। ভিলেন শয়তানি হাসি দিয়ে চলে যায়। সিনহার চোখে জল চলে আসে। সে জানে না সে কি করেছে এই ভিলেনের সাথে, কেন তাকে এভাবে ব্যথা দিল। সিনহা ফ্লোরে থেকে উঠে ওষুধ নিয়ে বিছানায় বসে। দাগটা অত গভীর হয়নি, তারপরও ব্লেডের দাগ। একটুকে তো অনেক কিছু। সকালবেলা ইমরান আয়ান অফিসে যাওয়ার পথে রাস্তায় সিনহাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইমরান আয়ানকে বলে সিনহাকে তুলে নেওয়ার জন্য। আয়ান সিনহার সামনে গাড়ি দাঁড় করায়। মেডিকেলে যাবে? জি। গাড়িতে উঠে পড়ো। না থাক, আমি যেতে পারবো। আয়ান থাক, কেউ যেতে না চাইলে জোর করিস না। ইমরানের কথা শুনে সিনহা কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে। বাহ, ভাইয়ের এক কথাতে গাড়ি উঠে বসেছে। আয়ান বিড়বিড় করা শেষ হলে আমরা যেতে পারি। সিনহা, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু ছোট লেগেছে। কিভাবে চোট লেগেছে? কথাটা এবার ইমরান জিজ্ঞেস করলো। জানি না। এটা কেমন কথা? তোমার হাত কেটেছে তুমি জানো না? না, জানি না। অদ্ভুত কথাবার্তা। সিনহাকে মেডিকেলে নামিয়ে দিয়ে তারা অফিসে চলে যায়। চাচা চশমা চোখে দিয়ে তার ভাতিজার অফিসে যায়। ভেতরে যেতে গেলে রিসেপশনে মেয়েটা চাচাকে বাধা দেয়। পরনে লুঙ্গি, চোখে চশমায় অদ্ভুত লোকটাকে দেখে রিসেপশনে মেয়েটা কিছুটা অবাক হয়। এমন কাউকে সে কখনো অফিসে দেখেনি। সরি চাচা, অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না। এই সেরি, তুমি চিনো আমাকে? আমাকে ভিতরে যেতে আটকাচ্ছ, বাধা দিচ্ছ তুমি। তুমি জানো আমি চাইলে এক নিমিষে তোমার চাকরি নট করে দিতে পারি। আপনি আমার চাকরি নট করেন আর যাই করেন, আমি অনুমতি নিয়ে আসি। কার কাছে যাবেন সেটা বলেন। এই সেরি, তুমি কিন্তু খুব বেয়াদবি করতেছো। যাই হোক, তোমাকে পরে দেখতেছি। ইমরানের কাছে যাব। রিসেপশনে মেয়েটা ইমরানের কেবিনে যায়। স্যার, একজন লুঙ্গি পরা লোক এসেছে, আপনার সাথে দেখা করতে এসেছে। লুঙ্গি পরা লোক? চাচা নয় তো? আয়ান, আয়ান। আয়ান পাশের কেবিন থেকে আসে। কি হয়েছে ভাই? দেখ তো কে এসেছে। আচ্ছা। আয়ান রিসেপশনে গিয়ে দেখে চাচা চোখে চশমা দিয়ে বসে আছেন। পরনে তো আছে সেই বিখ্যাত লুঙ্গি। চাচা আয়ানকে দেখে তেড়ে যায়। আয়ান, তোর চাকরি আমি নট করে দিব। আমাকে তোদের কাছে যেতে দিচ্ছে না, এখানে বসিয়ে রাখছে। এদেরকে বলিস না তোদের চাচার কথা। চাচা, পরে কথা হবে, আগে ভিতরে চলো। আয়ান চাচাকে টেনে ভেতরে নিয়ে যায়। চাচা পেছনে ফিরে একবার রিসেপশনে মেয়েটির দিকে তাকায়। চাকরি নট করে দিব। হয়েছে চাচা, এখন আপাতত আর চাকরি নট করতে হবে না। সিনহা মেডিকেল থেকে ফেরার পথে সেই দিনের লোকটার সাথে দেখা হয়ে যায়, যে সেদিন তাকে নষ্টা মেয়ে বলেছিল। সিনহা পাশ কেটে চলে যেতে চাইলে লোকটা সামনে এসে দাঁড়ায়। ইমরান সাহেব কিন্তু সত্যি আপনাকে কিনেছে। আপনি আবার এসেছেন এইসব কথা নিয়ে? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সরেন আমার সামনে থেকে, পথ ছাড়েন। সিনহা পাশ কেটে চলে যায়। লোকটা সিনহা পিছন পিছন সিনহাকে ফলো করতে থাকে। সিনহা চৌধুরীর বাড়িতে প্রবেশ করতেই লোকটার চোখ চড়ক কাজ। তাহলে তলে তলে এত কিছু, আর আমরা জিজ্ঞেস করলেই দোষ, আবার আমাকে চাকরিতে বরখাস্ত করা। সিনহা সালাম দিয়ে জাহানারা চৌধুরীর রুমে প্রবেশ করে। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আন্টি। আপনি কেমন আছেন? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আন্টি, আমার আর এই বাসায় আসা হবে না। কেন কেন? কেউ কিছু বলেছে? ইমরান হতচ্ছায়াটা কিছু বলেছে? না না আন্টি, উনি কিছু বলেনি। আসলে আমার এক্সামের ডেট দিয়েছে, 1 মাস পর পরীক্ষা, তাই আমাকে পড়তে হবে। এই এক্সামে পাশ করলে আমি ডাক্তার হয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে আসতে হবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো ডাক্তার হতে হবে তো। আন্টি দোয়া করবেন। অবশ্যই।
ইমরান আয়ান অফিস থেকে বাসা আসে। সিনহা জানালা চৌধুরীর রুম থেকে বের হয়। সিনহা ইমরান সামনে পড়ে যায়। ইমরান পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা যেতে দেয় না। সে সামনে এসে দাঁড়ায়। ইমরান ভ্রু চেয়ে ইশারা করে কি সমস্যা। 1 মিনিট দাঁড়ান। শোনেন, অনেক জ্বালিয়েছি আপনাকে, আর জ্বালাবো না, আর আসবো না আপনার বাড়িতে। আমি আসাতে অনেক বিরক্ত হতেন, সেটা আমি বুঝতাম, তাই ভাবলাম আপনাকে আমার বিরক্ত করা উচিত না, তাই আজকে চলে যাচ্ছি। ভালো থাকবেন, আর পারলে আমাকে ক্ষমা করবেন। সিনহা একদমে কথাগুলো বলে পাশ কেটে চলে যায়। এদিকে ইমরান আয়ান দুজনে হা হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মুখে এক্সপ্রেশন থেকে সিনহার হাসি পাচ্ছিল। অনেক কষ্টে সে হাসি আটকে রাখছিল। বাইরে এসে সিনহার হাসি আটকাতে রাখতে পারেনি, উচ্চ স্বরে হেসে ওঠে। এই জুসওয়ালি শোনো। সিনহা হাসি বন্ধ করে পেছনে তাকায়। হ্যাঁ, ইমরান তাকে জুসওয়ালি বলেছে। সিনহা ইমরানের দিকে তেড়ে আসে। এই কি সমস্যা আপনার? আপনি আমাকে জুসওয়ালি কেন বলছেন? আমি কখন তোমাকে জুসওয়ালি বললাম? আপনি জুসওয়ালি বলে ডাকলেন না আমাকে? না তো, আমি তো তোমার নাম জানি সিনহা। তোমার নাম জুসওয়ালি হলো কখন? তার মানে সত্যি সত্যি তোমার নাম জুসওয়ালি? একদম না, আমার নাম জুসওয়ালি না। তাহলে জুসওয়ালি বলে ডাকতে তুমি জবাব দিলে কেন? এখানে আমি ছাড়া আর কে আছে? আপনি আমাকে ইঙ্গিত করে জুসওয়ালি বলছেন। হ্যাঁ, তোমাকে জুসওয়ালি বলছি, এখন কি করবে? আপনি একটা হ্যাঁ, আমি কি? আপনি একটা মুরগির রান, গরুর রান, হাতির রান, ছাগলের রান। আর পরে বলবো, আমি যাই। সিনহা পেছনে ঘুরে চলে যেতে চাইলে ইমরান সিনহার হাত ধরে ফেলে। সিনহা থেমে যায়। সে একবার নিজের হাতের দিকে তাকায়, আরেকবার ইমরানের হাতের দিকে তাকায়। ইমরান সিনহার চোখে নাড়াচাড়া দেখে হাত ছেড়ে দেয়। সরি। আচ্ছা, ভিতরে কথাগুলোর মানে বুঝলাম না। আর এই বাড়িতে আসবে না মানে? যা শুনেছেন তাই, আসবো না আর। কি হয়েছে সিনহা? কোনো সমস্যা? আমি নিজেই তো অন্যের সমস্যা, আবার কি সমস্যা হবে? আরে আজব মেয়ে, এত পটর পটর না করে বলো কি হয়েছে। কি হবে? আমি কখন তোমার উপর বিরক্ত হলাম? কখন বললাম তুমি আমাকে জ্বালাও? না বললেও আমি বুঝি। আচ্ছা, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি কি চান আমি এই বাড়িতে প্রতিদিন আসি? হ্যাঁ, চাই তো। হ্যাঁ, কেন বলুন তো? করলার জুস খাওয়ার জন্য? যা মনে করো তাই, কিন্তু তোমার এই বাড়িতে আসতেই হবে। সরি, এই বাড়ির সাথে বা এই বাড়ির মানুষের সাথে এমন কোনো গভীর সম্পর্ক নাই যে আমার এই বাড়িতে আসতেই হবে। তাহলে এতদিন কেন আসলে? কি সম্পর্ক ছিল এতদিন? আন্টি বলেছিল তাই এসেছি। এখন আন্টির থেকে বিদায় নিয়েছি, উনিও কিছু বলেনি, তাই এখন আর আসবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, সো টাটা, বাই বাই। সিনহা চলে যাচ্ছে। ইমরানও আর আটকায়নি। সে ভেতরে গিয়ে নিজের মায়ের রুমে যায়। আম্মাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, ওই মেয়েটি নাকি আর আসবে না এই বাড়িতে? কোন মেয়েটি? সিনহা। কেন আসবে না? ওর পরীক্ষা সামনে। পরীক্ষার জন্য আসবে না? হ্যাঁ, তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন? ওর আসা বা না আসাতে তোর কি এসে যায়? না মানে, ও না আসলে আমি করলা জুস খাবো কিভাবে? করলা জুস নাকি অন্য কাহিনী? তুমি কি মিন করছো? সামথিং। নাথিং। ইমরান রুম থেকে বের হয়ে যায়। জানালা চৌধুরী হেসে দেয়। সিনহা টেবিলে বসে পড়ছিল। হঠাৎ বারান্দায় কিছু পড়ার শব্দে সিনহার ধ্যান সেদিকে চলে যায়। সিনহা ভয় পেয়ে যায়। সে তার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। আজকেও ভিলেন এসেছে। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সিনহা আজকে দরজা বন্ধ করে রেখেছে, ভিলেন এসে যাতে রুমে ঢুকতে না পারে। সে ভেবেছিল দরজা বন্ধ দেখে হয়তো ভিলেন চলে যাবে, কিন্তু না, এখন দেখছে ভিলেন দরজা কড়া নাড়ছে। সিনহা চুপ করে বসে আছে। সে কোনোভাবেই দরজা খুলবে না। সিনহা দরজা খুলবে নাকি আমি ভেঙে ফেলবো? কথাটা শুনে সিনহা কেঁপে ওঠে। ভিলেনটা কি তাকে ভয় দেখাচ্ছে, নাকি সত্যি সত্যি দরজা ভেঙে ভেতরে আসবে? ভেতর থেকে আওয়াজ না শুনে বারান্দা থেকে আবার শব্দ ভেসে আসে। সিনহা, দরজা খুলে বলছি। দরজা ভেঙে আমাকে ভিতরে আসতে হলে তোমার রেহাই নেই বলে দিলাম। তারপরও সিনহা সারা শব্দ না পেয়ে সে আবারও বলে ওঠে, ওকে ফাইন, তুমি যেহেতু চাচ্ছ দরজাটা তাহলে ভেঙে ফেলি। অবশ্য সেটা তোমার জন্য সুখকর হবে না। দরজায় জোরে শব্দ হয়। সিনহা বুঝতে পারছে লাথির শব্দ। সিনহা ভয়ে কেঁপে ওঠে। সে বুকে ভয় নিয়ে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসে। দরজা ভাঙবেন না প্লিজ, আমি দরজা খুলতেছি। দরজায় পড়ার শব্দ বন্ধ হয়ে যায়। সিনহা দরজা খুলে দিতেই তড়িৎ গতিতে কে একজন এসে সিনহার থুতনি জোরে চেপে ধরে। এতবার বলতে হয় কেন তোমাকে? সেই তো দরজা খুলতেই হলো। অযথা আমাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলে কেন? জোরে থুতনি চেপে ধরে সিনহা ব্যথা পায়। আমার লাগছে, ছাড়ুন প্লিজ। লাগার জন্যই তো ধরেছি। বেশি সাহস হয়ে গেছে। দরজা কেন বন্ধ করেছিস? আমি আসবো এই জন্য? হ্যাঁ, এই জন্যই করেছি। আপনি আমাকে কেন বিরক্ত করছেন? কেন কষ্ট দিচ্ছেন? কি করেছি আমি? কেন আসেন আমার কাছে?
ভিলেন সিনহার থুতনি ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে। একসাথে এত প্রশ্ন, এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলবে? চলবে না। কি করেছি আমি? কেন আসেন আমার কাছে? এইসব না জানার কারণেই তোমাকে কষ্ট পেতে হবে। ভিলেন এবার রাগে সিনহার সামনাসামনি দাঁড়ায়, গলায় জোর এনে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কেন ভুলে গেলে তুমি? কই, আমি তো তোমাকে কখনো ভুলতে পারলাম না, সেই তোমার কাছে ছুটে এলাম। সিনহা ভিলেনের কথার মানে কিছুই বুঝতে পারছে না। কি বলছে এসব? ওনাকে আমি ভুলে গেছি? কি বলছেন এসব? আমি আপনাকে ভুলে গেছি মানে? আমি তো মাস্কের জন্যই কখনো আপনার মুখই দেখিনি। আপনাকে ভুলার কথা আসছে কেন? কে আপনি বলুন তো? আসলে কে আপনি? কি আপনার পরিচয়? ভিলেন শান্ত হয়ে যায়, কথা ঘুরিয়ে সে বলে, তোমার সামনে পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার সামনে আর আসবো না। এই কথাগুলো বলার জন্যই আজকে আসলাম। আসি। ভিলেন আর দাঁড়ায়নি, বারান্দা টপকে নিচে নেমে যায়। সিনহা অবাক হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভিলেনকে সে জিজ্ঞেস করলো কি, আর ভিলেনটা কি বলে গেল? সে জানলো কিভাবে সামনে আমার পরীক্ষা? কে ভিলেন? এয়ারপোর্টে ইমরান অপেক্ষা করে আছে তার ভাইয়ের জন্য। কিছুক্ষণের ভেতরে তারা এয়ারপোর্টের ভিতর থেকে বের হয়ে আসবে। ওই তো দেখা যায় তারা বের হয়ে আসছে। শ্রাবণ তার চাচুকে দেখে সবার আগে দৌড়ে আসে। ইমরানও হাত বাড়িয়ে এগিয়ে যায় তার শ্রাবণকে কোলে নেওয়ার জন্য। শ্রাবণ দৌড়ে এসে তার চাচুর কোলে জাপটে ওঠে। তার চাচু আর দুই গালে চুমু দেয়। কেমন আছে আমার চাচুটা? ভালো আছি। চাচুর গালেও আদর করে দাও। মা। ইমরান শ্রাবণকে কোলে নিয়ে তার ভাই ভাবিকে সালাম দেয়। কেমন আছিস ইমরান? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আর ভাবি কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা চলো বাকি কথা বাসায় গিয়ে হোক। ইমরানের বড় ভাই ঈশান ও ভাবি ঈশিতা আম্মাজানের রুমে ঢুকে পা ছুঁয়ে সালাম করে। আম্মু ভালো আছেন? তোমরা এসেছো? আর ভালো না থেকে পারি? আম্মা জান, তার মানে আমার কাছে ভালো ছিলেন না? পাশ থেকে ইমরান মজার সুরে অভিমান করে বলল, চুপ থাক ফাজিল ছেলে, আমার ভাইয়াকে এই দিকে দে। ইমরান শ্রাবণকে তার আম্মাজানের কোলে দেয়। আম্মাজান তার নাতিকে আদর করে দেয়, আর বাকি সবাই ফ্রেশ হতে চলে যায়। অতীত। এই মেয়ে শোনো, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটির কথা শুনে মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমাকে ভালোবাসলে আগলে রাখবো তোমাকে, কখনো কষ্ট পেতে দিব না। যত্ন করব তোমার পড়াশোনার ক্ষতি করব না, বরং আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করব। মেয়েটি এবার মুখ খুলল। ভাই এসব কি বলছেন আপনি? এই মেয়ে কি বলছি বুঝতে পারছো না? ক্লাস 7-এ পড়ো তুমি, এতটাও ছোট না তুমি যে তুমি বুঝো না আমি কি বলছি। ছেলেটির ধমক শুনে মেয়েটি কেঁপে ওঠে। তা দেখে ছেলেটা শান্ত হওয়ার চেষ্টা করে। কুল ডাউন ইমরান, কুল ডাউন। মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল কর। সরি ধমক দেওয়ার জন্য। আচ্ছা এখন কিছু বলতে হবে না, বাসায় যাও, ভাবো। তবে হ্যাঁ, তোমার ভালোবাসা চাই, কিন্তু আমার কিউট মেয়ে একটা। ছেলেটা সামনে থেকে সরে গেলে মেয়েটা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিনহা শোনো। মেয়েটি দাঁড়িয়ে যায়, কারণ তার নামই সিনহা। সে পেছনে তাকায়। ছেলেটা সিনহার কাছে এসে সিনহার হাত টেনে ধরে সিনহার হাতে দুটা কিটক্যাট চকলেট ধরিয়ে দেয়। সিনহা কিছু না বলে কিটক্যাট নিয়ে চলে যায়। ছোটবেলার বন্ধু এসে পাশে দাঁড়ায়। ইমরান, মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে তোকে। দূর, ভয় পাবে কেন? তাহলে কিছু বলবো না কেন? বলবে বলবে, আস্তে আস্তে সব হবে, ভালোবাসাটাও হবে। পরের দিন সিনহা স্কুলে আসার সময় রাস্তার মধ্যে ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে। সিনহা ইমরানের সামনে আসতে ইমরান সিনহাকে আটকায়। ইমরান নিজের পকেট থেকে একটা কিটক্যাট বের করে সিনহাকে দেয়। সিনহা নিতে চায় না, সে বলে, ভাইয়া লাগবে না। আমি দিয়েছি, মানা করা যাবে না, নাও। সিনহার কিছু না বলে কিটক্যাট নিয়ে চলে যায়। আচ্ছা সিনা, উনি যে তোকে বিরক্ত করে, তোর তো আব্বুকে বলে দিলেই হয়। বেশি বাড়াবাড়ি করলে ঠিকই বলবো। এই নে চকলেট খা। কিটক্যাট চকলেট দে। সিনহা তার ক্লাসমেট বন্ধু জয়কে কিটক্যাট চকলেটটা দিয়ে দেয়। স্কুল ছুটির পর সিনহা জয় হেসে হেসে কথা বলে গেট দিয়ে বের হচ্ছিল। ইমরান এসে পথ আটকায়। সিনহা, কালকে যে বলেছিলাম তার উত্তর কি দেওয়া যাবে? কিসের উত্তর ভাইয়া? ওই যে ভালোবাসি। ভাইয়া আমার এইসব ভালো লাগে না, আমাকে আর এইসব বলবেন না প্লিজ। সিনহা, তোমার এইসব ভালো লাগে না, তোমার মুখে কথাগুলো শুনতে আমারও ভালো লাগে না। যাও, বাসায় যাও। আর হ্যাঁ শুনো, আমি ভালোবেসে যাব, তুমি না বাসলেও। ইমরান সিনহার পথ থেকে সরে আসে। সিনহা চলে যায়। সকালবেলা জয় প্রাইভেট পড়ার জন্য বের হয়। কিছু পথ আসার পর মাস্ক পরিহিত কেউ একজন তার পথ আটকে দাঁড়ায়। লোকটার হাতে একটা ব্লেড। জয়, আমার হাতে এটা কি বলো তো? ব্লেড। এবার তোমার আশেপাশে সামনে পিছনে দেখো তো কেউ আছে কিনা। জয় কথা মতো সামনে পেছনে তাকিয়ে উত্তর দেয়, কেউ নেই। এখন এই ব্লেড দিয়ে যদি তোমার হাতে মুখে অসংখ্য দাগ দেই, তাহলে নিশ্চয়ই কেউ দেখবে না।
তুমি মরে পড়ে থাকলেও কেউ বলতে পারবে না কে মেরেছে। লোকটার কথা শুনে জয় ভয় পেয়ে যায়। না না, আমি তোমাকে কিছু করব না, শুধু তোমাকে সিনহা মেয়েটার থেকে দূরে থাকতে হবে, ওর সাথে মিশা যাবে না। কি বলেছি বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। গুড বয়, এই নাও, এটা তোমার জন্য। লোকটা জয়কে একটা ডেয়ারি মিল্ক চকলেট দেয়। জয় সেটা নিয়ে তাড়াতাড়ি চলে যায়। জয় 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 শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। সিনহা দৌড়ে এসে জয়ের সামনে দাঁড়ায়। ওই তোকে বলাচ্ছি, শুনতে পাচ্ছিস না? জয়ের হাবভাব দেখে সিনহা জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? সিনা, আজকের পর থেকে আমার সাথে কথা বলিস না, আমিও বলবো না। মানে কি বলছিস, কি হয়েছে? জয় ভনিতা না করে সকালবেলা তার সাথে কি ঘটেছে সবকিছু বলে দেয়। সিনহা বুঝতে পারে এটা কার কাজ। সিনহা রেগে যায়, সে কিছু না বলে চলে যায়। ভাতিজা, ওই ভাতিজা। হ্যাঁ হ্যাঁ। চাচার ডাকে ইমরান ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। কি রে ভাতিজা, জেগে জেগে কোন দেশ থেকে ঘুরে আইলি? কি যে বলো না, জেগে জেগে আবার দেশে ঘোরা যায় নাকি? তোরে দেখাতে এমনি মনে হয়েছে। আচ্ছা বাদ দে, চল বাইরে থেকে বাইক রাইড দিয়ে আসি। কিন্তু তুমি তো বাইক চালাতে পারো না। আমি পিছনে বসবো, তুই চালাবি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি কর। জরিন বানু বড় ভাই ও ভাবির জন্য জুস বানিয়ে নিয়ে যাচ্ছিল। চাচা হুট করে রুম থেকে বের হতেই জরিনা বানুর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। জরিনা বানুর হাতের সব জুস এসে পড়ে চাচার মাথার উপর। ওরে আল্লাহ রে! চাচা চিৎকার বন্ধ করে অবাক হয়ে জরিনা বানুর দিকে তাকায়, কারণ জরিনা বানু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। চাচাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাতে তার কোনো আফসোস নেই। সে ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। বেডি, তুই ধাক্কা দিয়ে অন্যদিকে তাকায় আছিস কেন? চাচা, আপনি আগে লুঙ্গি ঠিক করেন, তারপর আমি আপনার দিকে তাকাবো। আমি জানি আপনার লুঙ্গি খুলে গেছে। জয়রা বানুর কথা শুনে চাচা রেগে যায়, আর তার তো লুঙ্গি ঠিকই আছে। চাচা হাত দিয়ে জরিনা বানুর মাথার উপর একটা থাপ্পড় মারে। আহ, চাচা মারলেন কেন? বেডি, মায়েরা তোর চেহারার ডিসপ্লে চেঞ্জ করে ফেলামো। আমার লুঙ্গি তো ঠিকই আছে, লুঙ্গি খুললো কখন? জরিনা বানু তাকে দেখে সত্যি তো চাচা লুঙ্গি খুলে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চাচার লুঙ্গি খুলে নাই। বলতে বলতে জরিনা বানু ফ্লোর থেকে উঠে চলে যায়। চাচা মুখ হা করে তাকে বলে, গেছে, এই শরীর মাথা পুরাই গেছে। বিকেলবেলা চাচা ভাতিজা বাইক নিয়ে বের হয়। সিনহাকে রাস্তায় দেখে ইমরান বাইক থামায়। জুসওয়ালি, তুমি রাস্তায়? সিনহা জবাব না দিয়ে হেঁটে যাচ্ছে। ইমরানও সাথে সাথে বাইক নিয়ে যাচ্ছে। ও জুসওয়ালি। সিনহা এবার দাঁড়িয়ে যায়, রাগ দেখিয়ে বলে, সমস্যা কি আপনার? জুসওয়ালি জুসওয়ালি বলে আমার মাথা খাচ্ছেন কেন? এই জুসওয়ালি সেরি, রেগে যাচ্ছিস কেন? চাচা আপনি চুপ থাকেন, আপনার কারণেই উনি আমাকে জুসওয়ালি বলছে। তোমাকে তো আমি দেখতাম জুস বানাতে, তাই বলেছি জুসওয়ালি। ভাতিজা, বলতো এখানে আমার কি দোষ? সেটাই তো, ওই জুসওয়ালি এখানে চাচার কি দোষ? হ্যাঁ, জুস আপনার মাথায় ঢালবো, শয়তান পোলা মুরগির রান খাটাস একটা। সিনহা এই কথা বলে আবার হাঁটতে থাকে। চাচা, জুসওয়ালি রেগে গেছে, আর রাগানো ঠিক হবে না, চলো আমরা যাই। তাই তো দেখছি। আচ্ছা জুসওয়ালি, আসি, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে জুস বানাতে চলে এসো। আপনারে আমি। সিনহা রাস্তায় কিছু খুঁজছে, পেয়েও যায়। সে হাতে ইটের টুকরো নেয়, বাইকের দিকে চলে বাড়ায়। চাচার পেছনে বসার কারণে ইমরানের গায়ে না পড়ে চাচার গায়ে ইটের টুকরাটা পড়ে। চাচা চিৎকার করে বলে, ওরে আল্লাহ রে, মেরে দিল রে। ইমরান জোরে বাইক চালাচ্ছে। বাতাসের গতিতে চাচার লুঙ্গি উপরে উঠে যাচ্ছে। রাস্তার পাশ থেকে একটা ছেলে চাচাকে উদ্দেশ্য করে জোরে বলে, চাচা আপনার লুঙ্গি সামলান, ভিতরে দেখা যাচ্ছে। চাচা সত্যি নাকি? বাইক আস্তে চালাবো। আরে ভাতিজা, চাপ নিস না, ভিতরে হাফ প্যান্ট আছে, লুঙ্গি খুলে পড়ে যাক, তুই জোরে চালা। চাচার কথা যদি জরিনা বানু শুনতো তাহলে জরিনার বানুর মতো খুশি কেউ হতো না, আর বলতো আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি চাচা ছি, তোমার দিন দিন লজ্জা শরম সব উঠে যাচ্ছে। তোমার ভাতিজা হয়ে এখন আমি লজ্জিত। চুপ কর, বেশি কথা বলিস না। লজ্জা শরম এক পাশে রেখে বাইক চালায় মনোযোগী হও। তোমারে আর কি ঠিক করা গেল না? অতীত। ইমরান, যাও তো, আমাকে একটা ব্যাট এনে দাও। ওকে স্যার, নিয়ে আসছি। ইমরান এক দৌড়ে 7 ক্লাসে চলে যায়। স্যারের উপর ইমরান অনেক খুশি হয়েছে। স্যারের কারণে আরো একবার সিনহার সাথে দেখা হবে। ইমরান দরজার সামনে দাঁড়াতে দেখে স্যার সিনহাকে মারছে। ইমরান জোরে চিৎকার করে ওঠে। স্যার। ইমরানের চিৎকারে শুনে স্যার ধরপকিয়ে ওঠে। ইমরান ক্লাসের ভিতর ঢুকে পড়ে। স্যার, আতিক স্যার বলেছে বেত নিয়ে যেতে। ইমরান, তুমি আর কোনো ক্লাসে বেত খুঁজে পেলে না? বেতের জন্য উপরে এই ক্লাসই আসতে হলো? স্যার, আর কোনো ক্লাসে বেত নাই, তাই এখানে আসতে হলো। একটু দাঁড়াও, আগে ওদেরকে শায়েস্তা নিয়ে নি। না স্যার, আতিক স্যার বলছে তাড়াতাড়ি বেত নিয়ে যেতে। আরে, এদেরকে শায়েস্তা করতে বেশি সময় লাগবে না? না স্যার, সময় নাই। এই কথা বলে ইমরান স্যারের হাত থেকে বেত নিয়ে ভূ দৌড়। ক্লাসের সবাই অবাক, সেই সাথে স্যারও। স্যার অবাকের সাথে রেগেও যায়।
তার সাথে বেয়াদবি। ইমরানকে লাইব্রেরিতে ডাকা হয়েছে। প্রধান শিক্ষক এসে ইমরানকে জিজ্ঞেস করছে, ইমরান, জসিম, স্যারের সাথে বেয়াদবি কেন করছো? স্যার হাত থেকে ব্যাট নিয়ে দৌড় দিয়েছো কেন? ইমরান কিছু বলছে না, চুপ করে আছে। ইমরান চুপ করে আছে দেখে প্রধান শিক্ষক রেগে যায়। তিনি বেট নিয়ে ইমরানের হাতে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারে। আর কখনো স্যারদের সাথে এমন বেয়াদবি করলে এতে কঠিন শাস্তি পেতে হবে। সরি স্যার। ইমরান সরি বলে চলে যায়। ইমরানের সাথে মাঠে সিনহার দেখা হয়ে যায়। ইমরান হাত মুষ্টিবদ্ধ করে আছে দেখে সিনহা জিজ্ঞেস করে কি হয়েছে। ইমরান হাত দুটো সামনে এনে সিনহাকে দেখায়। সিনহা দেখে ভয় আঁতকে ওঠে, হাত থেকে রক্ত বেরোচ্ছে। ও মাই গড, স্যার মেরেছে? কেন যে তখন এমনটা করতে গেলেন? আপনার দোষেই আজ আপনার এই অবস্থা। কি করতাম? ওরকম না করলে যে তোমাকে আরো মারতো সেটা আমি মেনে নিতে পারতাম না। হয়েছে, বেশি কথা না বলে বাসায় বা দোকানে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নিন। ইমরান পকেট থেকে কিটক্যাট চকলেটটি বের করে। আপনি প্রতিদিন আমাকে কিটক্যাট চকলেট দেন, টাকা কোথায় পান? টাকার চিন্তা তোমাকে করতে হবে না, আসি। ইমরান খুশি হয়ে চলে যায়। আজকে তার সাথে সিনহা স্বাভাবিক হয়ে কথা বলছে। জসিম স্যার সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। মাস্ক পরিহিত একটা ছেলে হুট করে তার সামনে চলে আসে। তার আকার আকৃতি দেখে ছেলে মনে হয়েছিল স্যারের কাছে। এই ছেলে, এভাবে হুট করে কেউ রাস্তায় চলে আসি? স্যার আপনার হাতটা দেখি তো। আমার হাত দেখি তুমি কি করবে? স্যার বেশি কথা বলেন আপনি। এ কথা বলে মাস্ক পরিহিত ছেলেটা স্যারের হাতের সামনে এনে ব্লেড দিয়ে স্যারের হাতে একটা টান দিয়ে ভুয়ো দৌড় দেয়। স্যারের হাত থেকে রক্ত পড়ছে। তিনি অন্য হাত দিয়ে কাটা হাতটা চাপ দিয়ে ধরেছে। স্কুলের রথে গেছে মাস্ক পরিহিত কেউ একজন ব্লেড দিয়ে স্যারের হাত কেটে দিয়েছে। সিনহা কথাটা শুনে হয়তো কিছুটা বুঝতে পেরেছে। সে রেগে যায়। না, এর বিহিত একটা করতেই হবে। দিন দিন খুব অন্যায় শুরু করেছে। তারকে ব্লেড দিয়ে আঘাত করে, এত ভালো কেউ হতে পারে না। সিনহা প্রধান শিক্ষকের কাছে যায়। সিনহা কিছু বলবে? স্যার, জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে ইমরান ভাইয়া আঘাত করেছে। কোন ইমরান? ক্লাস 10-এ পড়ে। কি বলছো, সত্যি? হ্যাঁ স্যার। তারপর সিনহা প্রথম থেকে সবকিছু খুলাসা করে স্যারকে বলে। তাকে ভালোবাসার কথা বলা, জয়কে ট্রিট দেয়া, স্যার তাকে আঘাত করেছে দেখে এখন স্যারকে ব্লেড দিয়ে আঘাত করা, সব শুনে প্রধান শিক্ষকের কাছে এখন মনে হচ্ছে এই কাজটা ইমরানের। পরের দিন ইমরানের বাবা মাকে স্কুলে ডাকা হয়। হঠাৎ কি জন্য প্রধান শিক্ষকের জরুরি তলব মাহবুব চৌধুরী ও জাহানা চৌধুরী বুঝতে পারছে না। আপনাদের ডাকার জন্য দুঃখিত, কিন্তু আপনাদের ছেলে যে ভয়ানক অন্যায়টা করেছে সেই জন্য আপনাদের ডাকতেই হতো। কি ভয়ানক অন্যায় করেছে ইমরান? জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে আঘাত করেছে। কি? ইমরানও এখানে ছিল। স্যারের কথা শুনে সেও অবাক। সে কখন জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে দাগ দিল? কেনই বা দিবে সে? স্যার কি বলছে এসব? তার পানে স্যার কি বলছেন এসব? ইমরান, মিথ্যে বলে লাভ নেই। সিনহা আমাকে সব বলেছে। সিনহা বলছে? ইমরান শুনে স্তব্ধ হয়ে যায়। সিনহা বলেছে সে স্যারকে ব্লেড দিয়ে আঘাত করেছে, কিন্তু কেন? মাহবুব সাহেব চেয়ার থেকে উঠে এসে ইমরানের গালে কষে একটা থাপ্পড় মারে। এমন জঘন্য অন্যায় কেন করেছিস বল? স্যারের কারণে আমি মার খেয়েছি, তাই এমন করেছি। এ কথা শুনতে মাহবুব সাহেব আর একটা থাপ্পড় মারে ইমরানের গালে। ইমরানের ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। স্যাররা দোষ পেলে মারবে, তাই বলে এমন কাজ করবি তুই? মাহবুব সাহেব জসিম স্যারের কাছে তার ছেলের কাজের জন্য ক্ষমা চায়। চল আজকে বাসায়। মাহবুব সাহেব ইমরানের হাত ধরে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। সব শিক্ষার্থী তাকিয়ে আছে। সিনহাও ছিল। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। সে সিনহার উদ্দেশ্যে চিৎকার করে বলে, সিনহা, আমি স্যারকে আঘাত করিনি, এটা সত্যি। স্যারকে আমি আঘাত করিনি। বর্তমান অফিসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইরেন। ইমরান মেয়েটাকে আয়ানের পিএ বানিয়ে দিয়েছে। ভাই, এইটা কি হলো? ওই মেয়েটাকে তুমি আমার পিএ কেন বানালে? আমার পিএ আছে, কিন্তু তোর তো না। তোর তো একটা পিএ দরকার আছে। ছেলে পিএ ছিল না, মেয়ে কেন? মেয়েদের ভয় পাস নাকি তুই? না তো, ভয় পাবো কেন? তাহলে আর কোনো কথা বলিস না, যা ভাগ। আসসালামু আলাইকুম স্যার, কিছু লাগবে? নাম কি তোমার? ইরিন স্যার। তোমার নাম ইরিন স্যার? না স্যার, ইরিন শুধু। যাও, এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আর কিছু? নো থ্যাঙ্কস। চাচা আজকেও অফিসে এসেছে। আজকে আর তাকে ভেতরে ঢুকতে কেউ বাধা দেয়নি। ভেতরে ঢুকতে দেখে একটা মেয়ে কাপে করে কিছু নিয়ে যাচ্ছে। চাচা এসে জিজ্ঞেস করে, কি এটা? কফি। কার জন্য? আয়ানের জন্য। কথাটা শুনে চাচার চোখ বড় বড় হয়ে যায়। ঘটনা কি? বড়টা ধরছে জুসওয়ালি আর ছোটটা ধরছে কফিওয়ালি। ভাতিজা দুইটা কি জুস আর কফি খাওয়াই জীবন পার করবার চায় নাকি? এদের মতিগতি তো সুবিধার ঠেকছে না। যাও কফি নিয়ে যাও। জি। আচ্ছা, আপনি কে? হোয়াট? তুমি আমাকে চেনো না? আজকে থেকে তোমার চাকরি নট। এই কথা বলে চাচা হনহন করে হেঁটে ইমরানের কেবিনে চলে যায়। এদিকে ইমরান আহাম্মকের মতো কফি হাতে দাঁড়িয়ে আছে। আজকে সে চাকরিতে জয়েন করলো আর আজকে সে মুরব্বীর চাকরি নট করে দিল।
এখন আমি কি করব? কফি নিয়ে কেবিনে যাব নাকি বাইরে চলে যাব? কফি আসতে দেরি দেখে আয়ান নিজের কেবিন থেকে বের হয়। বের হয়ে দেখে ইরিন কফি হাতে দাঁড়িয়ে আইনস্টাইনের মতো ভং ধরেছে। এমএ সমস্যা কি তোমার? কখন কফির জন্য পাঠালাম তোমাকে, আর তুমি এখানে দাঁড়িয়ে ভাবনায় ডুব দিলে? এভাবে চললে তো মনে তোমার চাকরি থাকবে না। আমার চাকরি তো চলেই গেছে অলরেডি। কিভাবে? মাত্র এক মুরব্বী আমার চাকরি নট করে দিয়ে ইমরান স্যারের কেবিনে ঢুকলো। পরনের লুঙ্গি ছিল? হ্যাঁ হ্যাঁ। চাচা, সবার চাকরি তোমার নট করতেই হবে। কি বিড়বিড় করছেন? তুমি গাধা নাকি? একজন বলছে তোমার চাকরি নট, অমনি ভাবতে বসে গেলে। এদিকে কফি দাও। আয়ান ইরানের হাত থেকে কফি নিয়ে নেয়। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? আমি তো অফিসে নতুন, কাউকে চিনি নাকি? কে উনি? আমাদের চাচা, উনি খুব মজার মানুষ। উনি সবার চাকরি নট করে, কিন্তু কারো চাকরি যায় না। অদ্ভুত তো। হয়েছে, এখন কথা বাদ দিয়ে কাজে মন দাও। জি। ভাতিজা, তোদের হাব ভাব তো আমার কাছে মোটেও সুবিধার ঠেকছে না। চাচা তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে? তুই ধরলি জুসওয়ালি, আর ছোটটা ধরতেছে কফিওয়ালি। ঘটনা কি? আরে ওরা শুধু কফি জুস বানায় না, ওরা সব পারে। সত্যি তো? হ্যাঁ সত্যি। দেখো বাবু, সত্যি না হলে তোমাদের কপালে কিন্তু বিয়ে নাই, বলে দিলাম। সিনহার পরীক্ষা শেষ। সে পরীক্ষা শেষ করে বাসায় এসে তার আম্মুর রুমে যায়। সিনহা বিছানায় বসে তার আম্মুকে ডাক দেয়। সিনহার বুকে কামড় দিয়ে ওঠে। আম্মু, এই আম্মু, আম্মু কি হয়েছে তোমার? এই আম্মু কথা বলছো না কেন? আম্মু কথা বলো। সিনহার আম্মু কথা বলছে না। সিনহা বুঝে বলেছে তার আম্মু এই পৃথিবীর মায়া ছেড়ে, তার মেয়েকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সিনহা তার আম্মুকে ধরে কান্না শুরু করে দেয়। এই আম্মু ছাড়া আপন বলতে আর কেউ রইল না তার। সে তার আম্মুকে ছাড়া কিভাবে থাকবে? পরের দিন রাতে সিনহা ফ্লোরে বসে কান্না করছে। এমন সময় দরজা কড়া নাড়ার শব্দ। সিনহা দরজা খোলার নামগন্ধ নেই। সে বসে কান্নাই করে যাচ্ছে। অনেকক্ষণ থেকে নক করে যাচ্ছে কেউ। সিনহা অবশেষে ফ্লোর থেকে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলতেই কেউ একজন হুট করে ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। লোকটার কাণ্ডে সিনহা অবাক হয়ে যায়। লোকটা সিনহার দিকে ফিরলে তাকে দেখে সিনহা অবাক হয়ে যায়। এই লোকটা এখানে কেন এলো? আপনি এখানে? শুনলাম তোমার আম্মু মারা গেছে, তাই তোমার এই কষ্টের ভিতর তোমাকে একটু সুখ দিতে এলাম। ইমরানের তো অনেক সুখ দিয়েছো, এবার না হয় আমাকে একটু দিবে? না মানে বোঝাচ্ছি, রুমে চলো। এই কথা বলে ইকবাল সিনহাকে টেনে রুমে নিয়ে যাচ্ছে। সিনহা ছোটার জন্য জোরাজুরি করছে। ছাড় আমার হাত, ছাড় শালা শয়তান লোক একটা। চুপ শালি। ইকবাল সিনহাকে রুমে এনে বিছানায় ছুড়ে মারে। ইকবাল সাহেব নিজের শরীর থেকে জামা খুলে নিচে ফেলে দেয়। তা থেকে সিনহা ভয়ে আটকে ওঠে। ইকবাল বিছানার দিকে এগিয়ে যেতেই কারো কণ্ঠ শুনতে পায়। এই দাঁড়া দাঁড়া। ইকবাল বারান্দার দিকে তাকায়। কথাটা ওই দিক থেকে আসছে। কে? বারান্দা থেকে মাস্ক পরিহিত ভিলেনটা বের হয়ে আসে। কে তুই? ও তাহলে মা ঘরে একটা রেখে আইস করছে। কথাটা শুনে ভিলেন আর দাঁড়িয়ে থাকেনি। দৌড়ে এসে ইকবালের বুক বরাবর একটা লাথি বসিয়ে দেয়। ইকবাল ফ্লোরে ছিটকে পড়ে। শালা মুখ সামলিয়ে কথা বল, তোর মুখ অতিরিক্ত চলে দেখছি। তোর একটা ব্যবস্থা আজকে করব। তুই আমার পাখির দিকে নজর দিয়েছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। ভিলেন সিনহার টেবিলের পাশ থেকে ফুলের টপটা হাতে নেয়। ইকবালের মাথায় ফুলের টপটা দিয়ে জোরে আঘাত করে। ইকবালের মাথা ফেটে রক্ত বের হয়। সিনহা এসব দেখে ভয় পেয়ে যায়। সে বিছানার উপর চুপটি করে বসে আছে। ভিলেন বিছানায় এসে বসে। তোমাকে কষ্ট দিতে চাই আমি, তোমার চোখের পানি দেখলে তো কষ্ট দিতে পারবো না আমি। চোখের পানি মুছে ফেলো। ভিলেন হাত বাড়িয়ে সিনহার চোখের পানি মুছে দেয়। তারপর আর কিছু না বলে ইকবালকে নিয়ে চলে যায়। দরজার শব্দ পেয়ে সিনহা দরজা খোলে। দরজার অপর পাশের মানুষটা দেখে সিনহা অনেক অবাক হয়। আন্টি আপনি? ভিতর আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ আসুন। সিনহা জাহানারা চৌধুরীকে দেখে নিজের রুমে নিয়ে বসে। বাসা যে একদম ফাঁকা, বাসায় আর কেউ থাকে না? আম্মার সাথে থাকতাম, 2 দিন হলো আম্মা মারা গেছে। ও সরি সিনহা। সমস্যা নেই আন্টি। তুমি বাড়িতে একা একা থাকবে? আমার বাসায় থাকবে? এটা কিভাবে সম্ভব আন্টি? আপনার বাসায় আমি কিভাবে থাকি? আমার ছেলের বউ করে নিতে চাই, হবে আমার ছেলের বউ? জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহা অবাক হয়। কি বলছেন উনি? তার ছেলের বউ করতে চান? সিনহা ভাবছে তার কি বলা উচিত। আন্টি আপনি এটা কি বলছেন? এটা কি করে সম্ভব? কেন সম্ভব না সিনহা? তুমি কি অন্য কাউকে পছন্দ করো? পছন্দের কেউ আছে তোমার? না আন্টি তা নেই। তাহলে কেন সম্ভব নয়? আমার মতো এতেই একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ করবেন? তার থেকে বড় কথা, আপনার ছেলেরও তো একটা পছন্দ থাকতে পারে। প্রথমত কারো মা বাবাই চিরকাল বেঁচে থাকে না। নিজেকে এতিম বলে ছোট করো না।
দ্বিতীয়ত, আমার ছেলের পছন্দ থাকলে আমি জানতাম, সো তা নিয়ে তুমি চিন্তা করো না। আমার না তোমাকে খুব পছন্দ, তুমি মানা করো না সিনহা। সিনহা কিছুক্ষণ ভেবে বলে, আন্টি আমি রাজি, তবে আপনি আগে আপনার ছেলের মতটা নিয়ে নেবেন, উনি রাজি কিনা। আচ্ছা আচ্ছা, অনেক খুশি করলে আমাকে সিনহা। জাহানারা চৌধুরী খুশি হয়ে সিনহাকে জড়িয়ে ধরে। সিনহাও মুচকি হাসি দিয়ে জাহানারা চৌধুরীকে জড়িয়ে ধরে। জাহানারা চৌধুরী সিনহাকে নিয়ে নিজের বাসায় চলে আসে। চাচা ড্রয়িং রুমে বসেছিল। সিনহাকে দেখে চাচা ওয়েলকাম জানায়। স্বাগতম জুসওয়ালি, স্বাগতম। চাচা কারে কইলেন? এখানে জুস বানাই, তুমি ছাড়া কে? চাচা আমি জুস বানাতে পারি ঠিকই, কিন্তু আমি জুস ফালি না, আমি সিনহা। দেখো মাইয়া কি হয়, তোমারে একটা টাইটেল দিচ্ছি, কোথায় তুমি খুশি হইয়া আমারে কয়েকটা লুঙ্গি গিফট করবা, তা না তুমি টাইটেলটা নিতে রাজি না? লাগবে না আমার এমন টাইটেল। আপনি আপনার নিজের কাছে নিজের টাইটেল রাখেন। এই কথা বলে সিনহা চলে গেল। না লাগলে কি আর করার। সিনহা সিঁড়ির কাছে আসতে শ্রাবণ তার সামনে এসে দাঁড়ায়। এই দাঁড়াও, তুমি কে? হুট করে বাচ্চা ছেলেটা তার সামনে এসে পড়ায় সিনহা ভাবাচাকা খেয়ে যায়। তার উপরে বাচ্চা ছেলের প্রশ্ন করা দেখে সিনহা চোখ বড় বড় হয়ে যায়। সিনহা নিজেই প্রশ্ন করে বসে, তুমি কে? আমি শ্রাবণ। বাহ, তোমার নামও সুন্দর, তুমিও নিজেও অনেক সুন্দর, কিউট আছো, পুরো গুলুমুলু। এই কথা বলে সিনহা শ্রাবণকে ধরতে যায়। এই ধরবে না, ধরবে না। শ্রাবণের জোরে বলা কথা শুনে সিনহা ভয় পেয়ে পিছিয়ে আসে। কি হয়েছে, চিৎকার করছো কেন? তুমি আমাকে ধরছো কেন? ভালো ছেলেরা মেয়েদের হাত ধরে না, বাজে ছেলেরা মেয়েদের হাত ধরে। আমি ভালো ছেলে। শ্রাবণের কথা শুনে সিনহা হেসে দেয়। ওলে বাবালে, এই কথা তোমাকে কে শিখিয়েছে? দাদু শিখিয়েছে। কিন্তু আমি তোমাকে বা তুমি আমার হাত ধরলে তুমি বাজে ছেলে না, ভালো ছেলে হবে, কারণ আমি এখন তোমাকে কোলে নিব, আর যারা কোলে নিতে পারে তাদেরকে ধরলে বাজে ছেলে হয় না। সত্যি বলছো? একদম। এই কথা বলে সিনহা শ্রাবণকে কোলে তুলে নেয়। আচ্ছা এখন তোমার গালে একটা চুমু খাই। না, দাদু বলছে ভালো ছেলেরা মেয়েদের থেকে চুমু নেয় না। কিন্তু আমি তোমাকে কোলে নিয়েছি, তাই চুমু খেতে পারবো। আচ্ছা, এইবার তুমি আমার গালে চুমু দাও একটা। তুমি খুব ভালো মেয়ে, তোমাকে আমার চাচুর বউ বানাবো। সিনহা হেসে দেয় শ্রাবণের কথা শুনে। বিকেলে অফিস থেকে ইমরান এসে তার আম্মা জানের রুমের দিকে যায়। রুমে ঢুকতে কারোর সাথে ধাক্কা খেয়ে ইমরান ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ইমরান না দেখে মুখ দিয়ে বলে, সিনহা। সিনহা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেও এই সায়েন্সটা বুঝে উঠতে পারছে না। প্রতিবারই কেন ইমরান তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। শ্রাবণ বিছানার উপর থেকে চাচুকে পড়ে যেতে দেখে হাতে তালি দিয়ে খিলখিল করে হাসে। চাচু পড়ে গেছে, চাচু পড়ে গেছে। ইমরান ফ্লোরে বসা থেকে তার আম্মা জানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম। করলার জুস খেয়েও দেখি তোর উন্নতি হচ্ছে না, ঠাস ঠুস করে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যাচ্ছিস। লজ্জা দিও না আম্মা জান, আমি আসি। ইমরান নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সিনহা করলা জুস বানাতে রান্নাঘরে চলে যায়। বুঝলে জরিনা বানু, আজকে বেশি করে করলা দিয়ে জুস বানাতে হবে। ভাইজান এগুলো কেমনে খায়? সে তুমি একটু খাও, দেখো কেমন লাগে। লাগবে না। সিনহা করলা জুস বানিয়ে ইমরানের রুমে যায়। রুমে ঢুকে সে ইমরানকে কোথাও দেখতে পায় না। হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দ হয়। ইমরান ওয়াশরুম থেকে বের হতেই সিনহা চিৎকার দিয়ে ওঠে। ইমরান খালি গায়ে শুধু তোয়ালে পরে বের হয়েছে। নিজের রুমে সিনহাকে দেখে ইমরান নিজের দিকে তাকিয়ে নিজেও চিৎকার দেয়। ইমরানের জোরে চিৎকার শুনে সিনহা ভড়কে যায়। তার হাত থেকে জুসের গ্লাসটাও পড়ে যায়। ইমরান চিৎকার বন্ধ করে সিনহার পায়ের দিকে তাকায়। রক্ত বের হচ্ছে। জুসের গ্লাসটা সিনহার পায়ে পড়েছে। ইমরান দৌড়ে সিনহার কাছে গিয়ে বসে, সিনহার পায়ে হাত দেয়। কি করছেন? চুপ থাকো, একটা জুসের গ্লাস হাতে ধরে রাখতে পারো না, কেয়ারলেস একটা। ইস, দেখো কিভাবে রক্ত পড়ছে। আপনি জামা পরুন প্লিজ। ইমরান সিনহার দিকে তাকায়, দেখে সিনহা অন্যদিকে তাকিয়ে আছে। একটা থাপ্পড় দিমো তোমারে, পায়ের থেকে রক্ত পড়ছে সেদিকে খেয়াল নেই। উনি আছে আমার জামা নিয়ে। ইমরান সিনহাকে ধরে ওঠাতে নিলে সিনহা ইমরানকে ধরে না। কি হলো, এরকম করছো কেন? আপনাকে এভাবে খালি গায়ে দেখে আমার কেমন জানি লাগছে। সিনহার কথা শুনে ইমরান ভ্রু কুঁচকায়। কেমন লাগছে? বলতেও পারবো না। বলতে হবে না। এ কথা বলে ইমরান সিনহাকে কোলে তুলে নেয়। ইমরানের কানলে সিনহা চোখ বড় বড় হয়ে যায়। আরে কি করছেন, কি করছেন? তুমি চোখ বন্ধ করে থাকো, বেশি লজ্জা লাগলে। আপনার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার আছে। নামান কোল থেকে আমাকে। তোমার না পায়ে ব্যথা? এত কথা বলছো কেন? পায়ে ব্যথা, মুখে না।
ইমরান সিনহাকে বিছানায় এনে বসায়, তারপর ব্যান্ডেজের বক্স এনে সিনহাকে দিয়ে সে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য। ইমরান চেঞ্জ করে এসে দেখে সিনহার ব্যান্ডেজ করা শেষ। অনেক ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, এবার আমি উঠি। আমি সাহায্য করব? লাগবে না, আমি পারবো। সিনহা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের বাইরে চলে যায়। চাচা ইমরানের রুমে দিয়ে যাচ্ছিল, সিনহাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে থেমে যায়। চাচা সিনহার আশেপাশে ঘুরপাক খায়। জুসওয়ালি চিৎকার শুনলাম যে, মারামারি কি এক দফা অলরেডি হয়ে গেল? পা ভেঙে দিয়েছে। চাচা, আপনি আবার আমাকে জুসওয়ালি বললেন? আপনার আমি অভিশাপ দিলাম, আপনার লুঙ্গি সবসময় খুলে পড়ে যায়। জরিনা বানু উপরে ছিল। সিনহার মুখে এমন অভিশাপ শুনে তার চোখ ছানা বড়া হয়ে যায়। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপা, আপনি এটা কি অভিশাপ দিলেন? গেছে গেছে, লুঙ্গি এবার পুরাই কইলা গেছে। জরিনা বানুর কথা শুনে চাচা নিজের লুঙ্গির কিট্টুর দিকে তাকায়। থাপ্পড় দিয়ে তোর চেহারার ডিসপ্লে চেঞ্জ করে ফেলবো সেরি। আমার লুঙ্গির গিট্টু তো ঠিকই আছে, খুললো কখন? আরে চাচা, ও আপনি বুঝবেন না। আপা, এটা আপনি কি অভিশাপ দিলেন? আর কোন অভিশাপ খুঁজে পেলেন না? না, এইটাই ঠিক আছে। সব সময় আমার শুধু জুসওয়ালি জুসওয়ালি বলে, কেমন লাগে বলো তো? শোন, তোরে আমি জুসওয়ালি বলবো, এইটা আমি বদলাতে পারবো না। বলে বলে আমার মাথা খেয়ে ফেললেন। সিনহা এই কথা বলে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। চাচাও নিজের কাজে চলে যায়। জরিনা বানু এখনো দাঁড়িয়ে আছে। সে খুব টেনশনে আছে। সত্যি সত্যি যদি অভিশাপটা লেগে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। চাকরিটা মনে হয় এবার ছেড়েই দিতে হবে। সিনহার চোখ জোড়া লেগে এসেছিল মাত্র। এমন সময় কিছু পড়ার শব্দ হয়। সিনহার চোখে লেগে থাকা ঘুমের রেশ কেটে যায়। সে শোয়া থেকে উঠে বসে। সিনহার হঠাৎ করে ভিলেনের কথা মনে পড়ে যায়। ভিলেনটা এলো না তো? সিনহা বারান্দার দিকে তাকায়। হ্যাঁ, যা মনে পড়েছিল তাই হয়েছে। ভিলেন আবার এসেছে। ভিলেন এসে সিনহার পাশে বিছানায় বসে। ভিলেনের চোখ জোড়া সিনহার ব্যান্ডেজ করা পায়ের দিকে যায়। আমি তোকে কষ্ট দেওয়ার আগেই তুই নিজে নিজে কষ্ট পাস। মাথা আমার খুব গরম হয়ে যাচ্ছে। আমি তোকে নিজাতে কষ্ট দিতে চাই, কিন্তু দিতে পারতেছি না। ভিলেনের কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। এই কেমন মানুষ এটা? নিজের হাতে কষ্ট দিতে পারছে না বলে তার মাথা গরম হয়ে যাচ্ছে। এ কি সাইকো নাকি? ভিলেন হঠাৎ করে বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায়। পকেট থেকে কয়েকটা ব্লেড বের করে বিছানায় রাখে। এতগুলো ব্লেড দেখে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়। আজকেও ব্লেড দিয়ে তাকে দাগ দিবে নাকি? এগুলো কেন বের করেছেন? জানো না কেন? বাম হাতটা এইদিকে দাও। না, দিব না। দাও বলছি। না, কখনো না। ভিলেন জোর করে সিনহার হাত ধরে ব্লেড দিয়ে সিনহার হাতে একটা টান মারে। সিনহার মুখ থেকে আওয়াজ বের হয়ে যাওয়ার সাথে সাথে ভিলেন সিনহার মুখ চেপে ধরে। এই ব্লেড দিয়ে দাগ দেওয়া, ভয় দেখানো, এসব আরো অনেক বছর আগে থেকে শুরু হয়েছে। যেদিন মনে করতে পারবা সেই সময়গুলো, সেই দিন থেকেই তোমার কাছে এই ভিলেন আসা বন্ধ করবে। ভিলেন ব্লেডগুলো রেখে বারান্দা টপকে বের হয়ে যায়। সিনহা, তোমার হাতে পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করছো যে? ওই একটু ব্যথা পেয়েছি। কিভাবে ব্যথা পেলে? দেখো মেয়ের কারবার, এতটা কেয়ারলেস হলে চলবে? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। জরিনা, জরিনা। জাহানারা চৌধুরীর ডাক শুনে জরিনা বানু দৌড়ে আসে। খালাম্মা, কি লাগবে? সবাইকে আমার ঘরে ডেকে আনো, এক যেন বাকি না থাকে। আচ্ছা। জরিন বানু সবাইকে ডেকে আনে। ইমরান, আয়ান, বড় ভাই, ভাবি, চাচি, সবাইকে। কি হয়েছে আম্মা? জরুরি তলব? শুনো, ইতিমধ্যে হয়তো জেনেছো বিষয়টা। ইমরান, আমি তোমাকে বিয়ে দিতে চাই। আম্মা জান, আমার কথাটা শেষ করতে দাও। আমি সিনহার সাথে তোমার বিয়ে দিতে চাই, খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি তুমি অমত করবে না। ইমরান সিনহার দিকে তাকায়। সিনহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো তার লজ্জা লাগছে, হয়তো ভয় লাগছে। ইমরান যদি না করে দেয়? না আম্মা জান, আমার সমস্যা নেই, আমিও রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈশান, আয়ান, তোমরা বিয়ের ব্যবস্থা করো। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে ছাদে নিয়ে যায়। এইভাবে হাত ধরে ছাদে নিয়ে আসলেন কেন? তোমার সাথে একটু খোশ গল্প করব, এই জন্য নিয়ে আসছি। মানে? যা বলছি শুদ্ধ বাংলায় তো বলছি। হঠাৎ কি হলো? আমার সাথে খোশ গপ্প করতে চান? হঠাৎ করেই তো সব হচ্ছে। হঠাৎ করেই তো আমার বিয়ে হচ্ছে। এখন কিন্তু তুমি আমার হবু বউ, হঠাৎ করে তুমি আমার বউও হয়ে যাবে। আচ্ছা, তা কি খোশ গপ্প করতে চান? প্রথমে বলো, তোমার কয়টা বয়ফ্রেন্ড? এটা কেমন প্রশ্ন? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি বলে? এত বিউটিফুল একটা মেয়ে তার বয়ফ্রেন্ড নেই? না, নেই। এবার বলেন, আপনার কয়টা গার্লফ্রেন্ড? আমারও কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একজনকে ভালোবাসি। এখনো বাসেন? হ্যাঁ, এখনো ভালোবাসি তাকে। তো তাকে ছেড়ে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? আপনার আম্মাকে বললেই তো হতো। আম্মা জান জানে। আপনার আম্মা জানে?
তারপরেও তিনি ছেলে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে না দিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। আমি যাকে ভালোবাসি আম্মাজান তার সাথে আমাকে বিয়ে দিচ্ছে। মানে কিছু না, এত কিছু আপাতত তোমাকে না জানলেও চলবে। নিচে চলো। ইমরান আর কিছু না বলে ছাদ থেকে নেমে যায়, আর সিনহা ইমরানের কথায় ভাবনা ডুব দেয়। ইমরান কি বলে গেল? ইমরান কি তাকে ভালোবাসে? কিন্তু এটা কি করে সম্ভব? ওনার সাথে তার দেখা হয়েছেও বা কয়দিন হয়েছে? এত তাড়াতাড়ি কি কাউকে ভালোবাসা যায়? ইমরান ছাড়া সবাই ব্রেকফাস্ট করার জন্য এসেছে। ইমরান প্রতিদিন সবার শেষে আসে ব্রেকফাস্ট টেবিলে। অবশ্য তাকে ডেকে আনা লাগে, সেই দায়িত্ব জরিনা বানুর। কিন্তু আজকে জাহানা চৌধুরী সেই দায়িত্ব সিনহাকে দিয়েছে। সিনহা ইমরানের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আজকে যেন সুন্দর সুশ্রী অবস্থায় দেখি, সব যেন ঠিকঠাক থাকে। সিনহা রুমের ভেতরে প্রবেশ করে দেখে ওমা, ইমরান এখনো কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। দেখো তার কাণ্ড, সবাই ব্রেকফাস্ট করার জন্য রেডি, অথচ সে এখনো ঘুম থেকেই ওঠেনি। সিনহা 2-3 বার ডাক দেয়, কিন্তু ঘুম থেকে ওঠে না। সিনহা এবার আস্তে আস্তে বিছানার পাশে যায়। ইমরানের শরীরে আস্তে হাত দিতে ইমরান সিনহার হাত ধরে টান দিয়ে সিনহাকে নিজের উপর ফেলে দেয়। এভাবে হুট করে টান পড়ায় সিনহা আল্লাহরে বলে চিৎকার দিয়ে ওঠে। হুশ! সিনহা চুপ হয়ে যায়। সে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু ইমরান সিনহাকে ধরে রাখে। এবার সে চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। এমন করছেন কেন? ছাড়ুন না। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে বলে, ওহো, আমি তো ভুলেই গিয়েছি, আমাদের এখনো বিয়েই হয়নি। তাড়াহুড়ো করে আয়ানের কেবিনে ঢুকতেই আয়নের দিকে ধাক্কা খেয়ে ইরিন ফ্লোরে পড়ে যায়। হোয়াট দা? এই মেয়ে চোখে দেখতে পাও না? আপনি চোখে দেখতে পান না? আপনি আমাকে ডেকে কেবিন থেকে বের হতে চাচ্ছিলেন কেন? আপনি বের হতে না চাইলে তো আর ধাক্কা খেয়ে পড়তাম না। ওরে মহারানী, তোমারে কি এখন ডাকছি? তোমারে দেখার জন্যই তো বের হয়েছি। আমার দেখার জন্য এত পাগল হলেন কেন? হোয়াট? এই মেয়ে, তোমাকে দেখার জন্য পাগল কেন হব? কখন কফির জন্য পাঠাইছি তোমারে? ভুলে গেছি, এক্ষুনি নিয়ে আসছি। এভাবে ভুল করলে ম্যাডাম তোমার চাকরি থাকবে? থাকবে না। চাচা তখন দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, তিনি আর কথা না বলে দাঁড়িয়ে থাকতে পারেননি। বাচ্চা, এভাবে সারাক্ষণ ধাক্কা খেলে কফি খেলে তোমার পেট ভরবে? ভরবে না। চাচা কি বলছো এইসব? কিছুই তো বুঝতেছি না। তোমাদের কি বুঝাবো? আমি নিজেই তো হিসাব মেলাবার পারতেছি না। তোমরা দুই ভাতিজা যা শুরু করছো, বড়টা ধাক্কা খায় আর করলার জুস খায়, ছোটটাও ধাক্কা খায়, তবে হেতে আরো আপডেট হেতে জুস না কফি খায়। তো কফি খেলে কি সমস্যা চাচা? কফি তো সবাই খায়। সবাই খায়, কিন্তু তুমি একটু বেশিই খাইতেছো। আচ্ছা, কফির কথা বাদ দাও, ধাক্কা কেন খাচ্ছ সেটা বলো। ধাক্কা কি ইচ্ছে করে খেয়েছি নাকি চাচা? ইচ্ছা করে খাও আর অনিচ্ছায় খাও, এখানে ধাক্কা খেলে তো চলবে না বাপু, তোমাদের দুজনের চাকরি নট হয়ে যাবে। চাচা এই কথা বলে ইমরানের কেবিনের দিকে হাঁটা ধরলো। চাচা কিছু মনে করে আবার ফিরে আসে। শোনো, কফিওয়ালিকে দিয়ে আমার জন্য 1 কাপ কফি পাঠাও। কফিওয়ালি রে ভাল লাগছে আমার। চাচা এইসব কি? ওর বয়স আর তোমার বয়স দেখছো? ভালো লাগার সাথে বয়সের হিসাব মিলাবার লাগছো কে? না মানে ওতে তোমার ভাতিজি হতে পারে, অন্য কিছু না। সেটা সময় হলে বোঝা যাবে কি হতে পারে আর কি হতে পারে না। চাচা আর দাঁড়িয়ে না থেকে চলে যায়। ইরিন কফি নিয়ে এলে আয়ান ইরিনকে ধমক দেয়। এতক্ষণ লাগে কফি আনতে? বেশি সময় লাগেনি তো। তার মানে আমি মিথ্যা বলছি? না, আমি মিথ্যে বলছি। হইছে, আর ধমক দিয়েন না। নেন কফি, ঠান্ডা হয়ে যাবে। এভাবে সময় জ্ঞান না থাকলে চাকরি তো টিকবে না। এদিকে আয়ান কফি হাতে নিয়ে নিজের কেবিনে চলে যায়, আর ইরিন দাঁড়িয়ে থেকে নিজে নিজে বিড়বিড় করে আয়ানকে বকতে থাকে। শালা বস হয়েছে দেখে মাথা কিনে নিয়েছে মনে হয়, সারাক্ষণ চাকরি খাওয়ার কথা বলে। চাকরি তোর মাথায় দিব শালা, বেশি বক বক করলে এমন চাকরি লাথি মেরে রেখে যাব। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, আজকে লাঞ্চ বাসায় এসে করিও, আয়ানকে বলিও। কেন আম্মাজান, হঠাৎ বাড়িতে কেন? আসলে জানতে পারবে। ওকে আম্মাজান। আয়ান ইমরান দুজনেই আজকে দুপুরবেলা বাসায় বসে লাঞ্চ করছে। শ্রাবণ আর চাচুকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। শ্রাবণ, আজকে কি বাসায় কিছু হচ্ছে বলো তো? আজকে ভালো রান্না হচ্ছে, ছোট আম্মু রান্না করছে। তোমার ছোট আম্মুটাকে? তোমার বউ। তোমাকে এসব কে বলেছে? আম্মু বলেছে। তা তোমার আম্মু কি বলেছে চাচুকে বলো দেখি। আম্মু বলেছে সে আমার চাচুর বউ হবে, আর চাচুর বউ আমার ছোট আম্মু। ওলে পাকনাটা, সবাই যা বলে তাই মনে রাখে। আয়ান ইমরানের কোলে থেকে শ্রাবণকে নিজের কোলে নিয়ে উপরে নিজের রুমে চলে যায়। বাহ, আজকে দেখি অনেক আইটেম রান্না হয়েছে। সিনহা সব রান্না করেছে আজকে। কি আম্মাজান, বিয়ে না হতেই ওরে রান্না করে যেতে দিলা? এত কিছু কিভাবে রান্না করলো?
শুনেন, রান্নাঘরে আমার কাছে কোনো বিষয় না। আমি মোটামুটি সব রান্নাই করতে পারি। সো আপনি চিন্তা না করে টেস্ট করে দেখেন কেমন হয়েছে। আমি মোটেও চিন্তা করছি না। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে সবার রান্না সুনাম করছে। রান্না ভালোই হয়েছে। বাহ জুসওয়ালি বাহ, তোর রান্নার হাত তো অনেক ভালো। ধন্যবাদ চাচা। ইমরান, এখন আর তোমাকে অফিসে যেতে হবে না। বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিনহাকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসো। অফিসে কাজ আছে তো আম্মাজান। সেই কাজ আয়ান করবে। আয়ান পারবে না? জি আম্মা, পারবো। তাহলে এই কথাই রইলো। জাহানারা চৌধুরী ডাইনিং ছেড়ে উঠে চলে গেলেন। ইমরান রেডি হয়ে নিচে নেমে সিনহার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সিনহাও রেডি হয়ে নিচে নামে। ইমরান সিনহাকে নিয়ে বাইরে রাস্তায় বের হয়ে আসে। ইমরান রিক্সা ডাকলে সিনহা বাধা দেয়। কি করছেন? দেখছো না কি করছি? রিক্সা ডাকছেন কেন? আমরা বাইকে করে যাব। বাইকে করে যেতে চাও?